অফিসে নিজের কেবিনে বসে গেম খেলছি। কি আর করব, কাজ নেই, সব কাজ শেষ করে একটু গেম খেলছি। হঠাৎ কেউ একজন আমার ফোনটা টেনে নিল। আমি ভাবলাম কোনো কলিগ হয়তো দুষ্টুমি করছে, তাই আর সেই দিকে না তাকিয়ে যেমন বসেছিলাম ঠিক তেমনি কিছু বলতে যাব, ঠিক তখনই একটা মেলি কণ্ঠ ভেসে আসলো। হ্যাঁ যে মিস্টার, আপনাকে কি এখানে ফোন টেপার জন্য বেতন দেওয়া হয়? আমি পিছনে ঘুরতে ঘুরতে বললাম, জি না, আসলে আমার কাজ শেষ তাই। কথাটা আর বলতে পারলাম না। আমার উপরে কথাটা বলার সময় পিছনে ঘুরে তাকিয়ে সামনে এমন একজনকে দেখবো আমি কখনো ভাবতেও পারিনি। আমি কিছু বলছি না, তাকিয়ে আছি। এদিকে ইরা ম্যাম তো আমাকে দেখে তার রাগটা আরো বেশি বাড়তে লাগলো। সে দাঁতগুলো কটমট করে বলল, এখানে আমি কোনো অজুহাত শুনতে আসিনি। আপনাকে অফিসে কাজ করার জন্য বেতন দিই। আর এটা আপনার বাবার অফিস না যে যখন যা ইচ্ছে তাই করবেন। এইদিকে আমি কিছু বলছি না, শুধু হা করে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকানো দেখে ইরা একটু বিরক্তি নিয়ে বলল, এসব বেয়াদবকে কে চাকরি দেয় আল্লাহই জানে। আমার কেবিনে আসেন মিস্টার। এটা বলে টেবিলে ফোনটা রেখে ম্যাডাম চলে গেল। আমি এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছি আর নিজেকে বোঝার চেষ্টা করছি, এটাকে আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি। হঠাৎ কারো ধাক্কায় ধ্যান ভেঙে গেল। সামনের দিকে তাকিয়ে দেখি আমার কলিগ রাফি। কিরে নেজাত, কি হলো? আর তুই বা এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? না মানে কিছু না। স্যার আজকে বলেছিল তার মেয়ে আসবে, আর তুই এখানে ফোন টিপছিলি। এখন দেখ মজা। আরে ধুর বল, আমার কাজ তো শেষ তাই। কথা না বাড়িয়ে ম্যামের কেবিনে যা, দেখ কি বলে। রাফির কথা শুনে আমি ধপাস করে বসে ভাবতে লাগলাম, আমি খুশি হব নাকি মন খারাপ করব। আচ্ছা, এইসব ভাবতে ভাবতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি নেজাত, বাবা মায়ের দুমাত্র সন্তান। বাবার একটা দোকান আছে, মা গৃহিণী। আর আমি 1 বছর আগে অনার্স শেষ করেছি এবং চাকরি করছি, পাশাপাশি পড়াশোনা করছি। আর আমার একটা বোন আছে, আমার যমজ, মানে আমার 1 মিনিটের ছোট, নাম আরিয়া। আপুর বিয়ে হয়েছে 1.5 বছর হলো। আর যিনি আমার ফোন কেড়ে নিলেন উনি হচ্ছেন ইরা, আমার অনেক আপন এবং পরিচিত। পুরো পরিচয়টা না হয় গল্পের সাথে জানবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ম্যাডামের কেবিন রুমে এসে সামনে দাঁড়িয়ে বললাম, আসবো ম্যাম? আসো। কিছু না বলে ম্যাডামের সামনে যেতে ম্যাডাম হঠাৎ আমার মুখে একটা কাগজ ছুঁড়ে মারলো। আমি এটার এমন ব্যবহার দেখে বেশি অবাক হলাম না, তবে কাগজটা হাতে দিলেও পারতো। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা একটা রিজেন্ট লেটার। আমি এবার তার দিকে অবাক নয় তাকিয়ে আছি। অনেক দিন পর আবারও দেখা হলো, কিন্তু এই ফর্মালিটির জন্য কিছু করতেও পারছি না, নাহলে এখনই গিয়ে জড়িয়ে ধরতাম। এসবই ভাবছি, হঠাৎ ইরা বলে উঠলো, আপনার মতো লোক আমার অফিসের প্রয়োজন নেই, এখন আসতে পারেন। ম্যাম এটা কি বলছেন? সামান্য ফোন টিপার কারণে চাকরি থেকে বের করে দিচ্ছেন? আমি তো কাজ চুরি করে ফোন টিপিনি, আমি তো কাজ শেষ করে ফোন টিপছিলাম। এটা কি অপরাধ? এরা আমার দিকে রাগে দিছে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, তোর মতো বেইমান আমার অফিসে থাকলে অফিস একেবারে রোষাতলে যাবে। আর আমি যেটা বলছি এটা এখন তোর এই ক্যারেক্টারলেস মার্কা, চেহারাটা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। ইরার কথা শুনে একটু কষ্ট পেলাম। তার কথার আগামাতে আমি আগেও বুঝিনি, বুঝতে পারিনি, আর এখনো বুঝতে পারছি না। ইরা, তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আগে এমন কথা বলছিলে, আজকে আবার এমন কথা বলছো, আবার চাকরি থেকেও বের করে দিচ্ছ। মিস্টার নেজাত, মুখ সামলে কথা বলেন। আমার এটা কোনো পার্ক না, এটা অফিস। এটা একটা অফিস রুম, আমি তোমার কর্মচারী। কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, সেটা তো তুমি জানতে না। তোমার রাগ ভাঙাতে গিয়ে তোমার পিছন পিছন কত ঘুরেছি, কিন্তু তুমি হঠাৎ করে হারিয়ে গেলে। সেই 2 বছর পর আবার দেখা হলো, কিন্তু তোমার রাগ এখনো ভাঙেনি। জানো তোমার জানো আমার এমন কোনো রাত গেছে বলে মনে হয় না তোমার জন্য আমি চোখের জল ফেলিনি। আজ তোমার সাথে আবারও দেখা, নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছি না। ভিতরে যে কতটা খুশি লাগছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কথা শেষ হতে ইরা অট্টহাসিতে মেতে উঠলো। অবাক হয়ে ইরার হাসিটা দেখছি। এখানে আমি হাসির কথা কি বলেছি? তো তুই কিসের কথা বলছিস? তোর মতো চরিত্রহীন লুচ্চার মুখে ভালোবাসা মানায় না, বুঝলি? তুই শুধু মানুষের মন নিয়ে খেলা করতে জানিস। আমার তোর মুখ দেখলে না জুতোর বাড়ি দিতে মন চাই, লুচ্চা কথাকার। ইরার কথা শুনে বেশ কষ্ট পেলাম। ও আচ্ছা তাই, সেটা না হয় মেনে নিও। আচ্ছা একটা কথা বলবে? তুমি সেদিন আমাকে গালে থাপ্পড় মেরে লুচ্ছা বেয়াদব আরো কত কি বলে চলে গেলে। এরপরে তোমার কাছে যতবারই গিয়েছি ততবারই তুমি আমাকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দিতে, কিন্তু কোনোদিনই বলোনি আমার কি দোষ, আমি কি করেছি।
আমায় আজ অন্তটুকু একটু বলো। আমি গিরগিটি দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি। গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে না, যেটা তুই পারিস। তোকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আর তার পরিবর্তে তুই দিলি আমাকে ধোকা। কখনো ঘুরতে গেলে আমি তোকে খাইয়ে দিতে চাইলে বা তোকে খাইয়ে দিতে বললে তুই বলতিস বিয়ের পর, সামান্য এইটুকু বিয়ের পর। বলাতে আমি খুশি না মন খারাপ করতাম নিজেও জানি না। আমি মনে করতাম তুই একটু বেশি ভালো, কিন্তু না, এর পিছনের কাহিনী হলো তুই আমাকে ভালোই বাসতিস না, তুই তো অন্য কাউকে ভালোবাসতিস। আর আমার ভুল ভাঙলো সেই দিন, যেই দিন তুই পার্কে মেয়েটার সাথে বসে ফুচকা খাচ্ছিস। একবারও তোকে খাইয়ে দিচ্ছে, আর একবার তুই। কি দোষ করেছিলাম আমি তোকে? কি দোষ করেছিলাম আমি? তোকে ভালোবাসা কি আমার দোষ ছিল? তোকে জ্বালাতাম বেশি, কেয়ার একটু বেশি করতাম। তোকে জ্বালাতাম বেশি, কেয়ার একটু বেশি করতাম, অধিকারটা একটু বেশি খাটাতাম, কারণ ভালোবেসেছিলাম বলে। কিন্তু তুই প্রমাণ করে দিলিস কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমন তোর মতো চরিত্রহীন আসলেই ভালোবাসা হজম হয়নি। ইরার কথা নিয়ে সত্যি আমি রাগ করবো নাকি হাসবো বুঝতেই পারছি না। সে এতদিন আমাকে ভুল বুঝে এলো। আমি একটা হাসি দিয়ে বললাম, আমি তোমাকে কোনোদিনও ধোঁকা দিইনি, আর না তোমার ভালোবাসাকে আমি অসম্মান করেছি। আমি তোমাকে আজও ভালোবাসি। তুমি কোথাও আমাকে ভুল বুঝছো। এই কথা আগে বললে এতদিন আমাদের দুজনে আলাদা থাকা লাগতো না। যাই হোক, চলো অভিমান রাগ সব ভুলে গিয়ে সবকিছু আবার নতুন করে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তুই এমনটাই ভাবলিস কি করে আমি আবার তোর সাথে নতুন করে শুরু করব? আর আমি কোনো ভুল বুঝছি না, আমার চোখের দেখা ভুল হতে পারে না। তুমি ঠিকই ধরেছো, বাট তুমি ভুল ধরছো। আসলে যাকে আমি খাইয়ে দিয়েছিলাম সে হলো আমার। আর কিছু বলতে পারলাম না, তার আগে ইরা আমাকে থামিয়ে দিয়ে বলল, থাম, অনেক হয়েছে তোর নাটক। তোর এই সাজানো গল্প শুনতে মোটেও ইচ্ছুক না। এখন তুই আমার অফিস থেকে আসতে পারিস। ইরা আমার কথাটা শুনো একবার। তুই যাবি নাকি আমি সিকিউরিটি ডাকবো? থাক, আমি চলে যাচ্ছি। তবে কষ্ট পেলাম, ঠিক আগের মতো তুমি আমাকে ফিরিয়ে দিলে, কিন্তু আমি হাল ছাড়িনি। তুই যাবি নাকি গালে দুইটা দেবো, নির্লজ্জ কোথাকার? আর সেখানে দাঁড়ালাম না, সোজা অফিস থেকে বের হয়ে বাইকটা নিয়ে বাসায় রওনা দিলাম। হয়তো এখন অনেকেই গালি দিচ্ছেন, কারণ আগামাতে কিছুই বুঝছেন না। তাহলে ছোট্ট করে বলি, আসলে গল্পের অতীত ডিটেলসে বলতে ভালো লাগে না। আমার মনে হয় এতে গল্পের সৌন্দর্যটা নষ্ট হয়, তাই ছোট্ট করে বলি। আমি আর ইরা একই ক্লাসে পড়তাম, অনার্স প্রথম বর্ষ। আমি পড়াশোনায় ভালো ছিলাম, বাট কলেজে তেমন কারোর সাথে মিশতাম না। বলতে গেলে এক প্রকার একাই থাকতাম, আর আমার বন্ধু রাকিবের সাথে। আর আমার এইসব ভাব দেখে ইরা আমাকে পছন্দ করে ফেলে। এরপর থেকে ইরা আমার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি খেয়াল করতাম না। তাই ইরা উপায় না পেয়ে ডিরেক্ট আমাকে পোজ করে। আমি প্রথমে না করলেও এরপরের থেকে এরা আমার পিছনে পড়ে থাকতো। শুধু এটা নয়, আমার উপর জোর খাটাতো, অধিকার খাটাতো। আমার ভালোই লাগতো। এক পর্যায়ে আমিও তার প্রতি দুর্বল হয়ে তার সাথে রিলেশনে চলে যাই। আমাদের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু আমাদের মাঝে দূরত্বটা বাড়ে আমাদের দ্বিতীয় বর্ষে ওঠার পর। রিলেশন ঠিকই ছিল, আমরা একে অপরকে যেন চোখে হারাতাম। একদিন আমার বোন আড়িয়া বায়না ধরলো ফুচকা খাবে। আমি নিয়ে আসলাম। আমার বোন বায়না করলো আমি নাকি খাইয়ে দিই, সেও আমাকে খাইয়ে দেবে। তাই আমি আর কোনো কিছু না বলে হাসাহাসি করে ফাজলামি করতে করতে তাকে এক পর্যায়ে খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ এর মাঝে ইরা এসে আমাদের দুজনকে থাপ্পড় দিয়ে চরিত্রহীন লম্পট যা তা বলে চলে গেল। আরিয়া কিছুই বুঝতে পারেনি, আমাকে জিজ্ঞাসা করলো মেয়েটাকে। আমি বললাম ও ইরা, আমার গার্লফ্রেন্ড। তখনই আরিয়া বলল, ভাই ভাবি মনে হয় আমাকে তোমার সাথে দেখে ভুল বুঝেছে, তাই ভাবির ভুল ভাঙাও। এরপর থেকে 1 মাস ইরার পিছনে পড়েছিলাম, কিন্তু ইরা আমাকে এড়িয়ে চলতো। আর যখনই তার সামনে যেতাম তখন কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে অপমান করে যেত। এতে আমার একটুকু মন খারাপ ছিল না, কারণ তাকে আমি সত্যি বেশি ভালোবাসছিলাম। এর মাঝে হঠাৎ করে কলেজে আসা বন্ধ। তার বান্ধবীর কাছ থেকে শুনলাম সে নাকি বিদেশে চলে গিয়েছে। এরপর থেকে আমি কেমন জানি চুপচাপ হয়ে গেলাম, কারোর সাথে তেমন কোনো কথা বলতাম না। পাগলের মতো হয়ে গেছিলাম, অনেক কান্না করতাম। ওর জন্য এখনো কান্না করি। আমি আশা ছিলাম এরা আমার কাছে একদিন ঠিকই আসবে, কিন্তু আশাটা ঠিকই আসলো, তবে আমার কাছে না। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি বাসায় পৌঁছে নিজের হাত মুখ ধুয়ে বাসায় ঢুকলাম, তারপর রুমে এসে ঘুম দিলাম। আম্মু আমাকে এই সময় এই অবস্থায় দেখে কিছু বলতে চেয়েও বলেনি। রাতের টেবিলে খাবার বসে আব্বুর সঙ্গে খাবার খাচ্ছি। আব্বু, কাল থেকে আমি দোকানে যাব। দোকানে যাবি মানে? তাহলে চাকরিতে কখন যাবি?
চাকরিতে যাব না, চাকরি ছেড়ে দিয়েছি। আমার কথা শুনে আব্বু গরম চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে চাকরি ছাড়তে বলছি? এখন আমার বন্ধু আমাকে কি বলবে? তোকে যে বিশ্বাস করে ম্যানেজার পোস্ট দিয়েছে আর অফিসকে নিজের মতো করে চালাতে বলেছে, এটা কি শুধু বন্ধুত্বের জন্য? না, তার কোম্পানির ভালোর জন্য। আর তুই কি করলি? 1 বছর যেতে না যেতে চাকরি ছেড়ে দিলি। এখন আমি আমার বন্ধুর কাছে কোন মুখ নিয়ে যাব? বল আমাকে, বল। কেন, তোমার চেহারা কি আছে যে পছন্দ করতে পারছো না? আমার কথা শুনে আম্মু একটা হাসি দিল। বাবা রেগে বলল, তোর মজা করা হচ্ছে? চাকরি করতে ভালো লাগে না, তাছাড়া তোমার কি কম আছে? শোন, আমার যা আছে এটা আমার। আর আমি যত বড় হই না কেন, সমাজ কিন্তু তোকে বেকারই দেখবে। আর বেকার পুরুষের সমাজে কোনো মূল্য নেই। আমি তো বলছি না খাবো আর ঘুরে বেড়াবো। তোমার জন্য তোমার বন্ধুর অফিসে চাকরি করেছি, এদিকে আমার পড়াশোনাও গিয়েছে। তোমার বন্ধুর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আমি চাকরিটা করছি না, তোমার সাথে দোকানে যাব। না, আমার দোকান আমি সামলাবো। যেহেতু চাকরি ছেড়ে দিলি, তাহলে তুই অন্য চাকরি খোঁজ। তবে আমার দোকানে বসার কিন্তু চিন্তা করিস না। আর হ্যাঁ, আমার বাসায় থাকতে হলে বেকার থাকা যাবে না। আব্বুর কথা শুনে রাগ হলেও কিছু বললাম না, তাই খাবার খেয়ে রুমে আসার সময় বলে দিলাম সকালে না ডাকতে। এটা বলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের শব্দে, তাই ঘুম ঘুম চোখে রিসিভ করতে শুনলাম। যা শুনলাম তা শুনে একলাপে বিছানা থেকে উঠে বললাম ফোনের ওই পাশ থেকে, কি রে হারামি, দিনের 12টা পর্যন্ত কে ঘুমায়? কানের ভিতরে দিনের 12টা শুনে লাফ দিয়ে বিছানায় বসলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি সত্যি 12টা বাজে। আর কলটা করেছে শাইন, সে হলো আমার বন্ধু। কাম কাজ নাই তাই আর কি। রাতে বেশি খেলি নাকি শালা? কাজ নাই মানে কি? অফিসে কত কাজ বাকি, আর তুই পরে পরে ঘুমাচ্ছিস? ভাই আমার চাকরি নাই। মানে কি? অফিস শেষে আড্ডায় আসিস, বলবো নে। তারপরে আরো কিছু কথা বলে ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে যাচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, শাহিন ইরাদের অফিসে চাকরি করে। অন্যদিকে ইরা তার কেবিনে বসে কাজ করছে, আর আশরাফ চৌধুরী মানে ইরার বাবা অফিস দেখতে এসেছে কেমন চালাচ্ছে তার মেয়ে এটা দেখতে। আশরাফ চৌধুরী অফিসে ঢুকে ম্যানেজারের রুমেটা খালি দেখে অনেকটা অবাক হলো। তখনই পাশের কেবিনে শাহিনকে ডেকে বলল, শাহিন এদিকে আসো তো। জি স্যার, বলেন। শাহিন, নেজাত কই, তাকে ডাকো তো। স্যার, ও তো আজ আসেনি। ও, তা কেন আসেনি? শরীর খারাপ নাকি? স্যার, তেমনটা তো বলতে পারবো না, তবে ও বলেছে ওর নাকি চাকরি নাই। কি কি বলছো কি? সরি স্যার, আমি যেটা শুনেছি ওটাই বলেছি। কথাটা শুনে আশরাফ চৌধুরী আমাকে ফোন দিল, কিন্তু আমি আর ফোন ধরছি না। বারবার কল দিয়ে যাচ্ছে কিন্তু ধরছি না। এটা দেখে আশরাফ চৌধুরী অনেকটা রেগে গিয়ে তার মেয়ের কেবিনে ঢুকলো। ইরা তার বাবাকে রেগে ঢুকতে দেখে বলে উঠলো, বাবা কি হয়েছে, এত রেগে আছো কেন? তেমন কিছু না। নেজাত তার চাকরি ছাড়ছে কেন? ও ছাড়েনি, আমি তাকে বের করে দিয়েছি। ওর মতো ছেলের কি যোগ্যতা আছে আমার অফিসে চাকরি করার? ইরার কথা শুনে আশরাফ চৌধুরী অনেক রেগে বলল, ইচ্ছে করছে তোর গালে 2টা লাগিয়ে দিতে, কিন্তু অফিস তাই কিছু করতে পারছি না। তুই জানিস তুই কাকে বের করেছিস? একটা বেইমান লুচ্চা বাটপারকে। দেখ, আর রাগ তুলবি না। তুই যাকে বের করেছিস সে হলো এই অফিসের ম্যানেজার। আমার অফিস যখন অনিয়ম চলছিল, ম্যানেজার যখন আমার লাখ লাখ টাকা মারলো, আমার কোম্পানি শেষ করছিল, সেই মুহূর্তে এই ছেলে এসে সবকিছু আমার কন্ট্রোলে এনে আমার কোম্পানি এত উপরে তুললো, আর তুই তাকে বের করে দিলি। বাবা, ওকে টাকা দিয়ে রেখেছো, তাহলে ওটা ওর দায়িত্ব ছিল। আর এখন আমি আছি তো, কিচ্ছু হবে না। কি হবে না? ওর জন্য ভিন্নদেশী বিদেশি কোম্পানি আমাদের সাথে কাজ করে। ওর কথা কাজে মিল থাকে, ওর প্রেজেন্টেশন ভালো, ও যে প্ল্যানের পরিকল্পনা করে সব অন্যদের থেকে আলাদা। ওকে ছাড়া আমরা অচল, আমাদের সারা চলবে। ওকে কত ভালো ভালো কোম্পানি থেকে চাকরির অফার দেয়, আর ও সেখানে না গিয়ে আমার এখানে পড়ে আছে। বাবা, ওর নামে এত কিছু বলো না। ওর প্ল্যান দিয়ে কি হবে যদি আমাদের শ্রমিকরা কাজ না করতো? এখানে আমাদের শ্রমিকরা বেটার। তুই যেটা বলছিস সেটা ঠিক, কিন্তু শ্রমিকদের যেভাবে বোঝে আর শ্রমিকরা যেভাবে তার কথা আন্তরিকভাবে মেনে নিয়ে কাজ করে, সেটা আর কোনো ম্যানেজার করতে পারবে না। আর আমি এত কথা শুনতে চাই না। কাল সকালে আসার আগে আমি যেন ওকে অফিসে দেখতে পাই। কিন্তু বাবা, আমি কিছু শুনতে চাই না। যেটা বললাম সেটা করো, না হলে আমি কিন্তু অন্য কিছু করব। আশরাফ চৌধুরী আরো রেগে বলল,
এটা বলে ইরা বাবা চলে গেল আর ইরার রাগে গজগজ করতে বলল, শালা তোর জন্য বাবা আমাকে কথা শুনিয়ে গেল। তোকে এখানে আনবো, তবে আমি কি জিনিস এটাও বোঝাবো। অন্যদিকে এফ গ্রুপ অফ কোম্পানি চির প্রতিবন্ধী টিকে গ্রুপ তারেক খান সেই কোম্পানির মালিক তার ডেস্কে বসে কাজ করছিলেন। তখনই তার পিয়ন এসে বলল, বস, একটা খুশির খবর। হুম, বলো কি এমন খুশির খবর? স্যার, এফ গ্রুপের ম্যানেজার নেজার চাকরি ছেড়ে দিয়েছে। শুনছিলাম তাদের নতুন বস মানে আশরাফ চৌধুরীর মেয়ে তাকে বের করে দিয়েছে। তাহলে বসে কেন ওর সাথে যোগাযোগ করো, আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমাদের অফিসে চাকরির ব্যবস্থা করো। এর জন্য যা করার তাই করো। ওকে স্যার। এই কথা শুনে তারেক খান বলল। এদিকে আমি ফ্রেশ হয়ে রুমে এসে ফোনে হাত দিয়ে দেখি আশরাফ আঙ্কেল অনেকগুলো কল করেছে। এটা ভাবতে ভাবতে আবারও কল আসলো, তাই আর দেরি না করে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। আসলে ছোট মানুষ বোঝে নাকি, তাই বলছিলাম কাল থেকে অফিসে যেও, কেমন? আরে আঙ্কেল, মানুষ ভুল করতে পারে, তাই বলে বড় হয়ে ছোটদের কাছে ক্ষমা চাইতে হবে না। আমি কালকে থেকে অফিসে যাব স্যার। বাবা, তোমার কথা শুনে খুশি হলাম। এখন রাখি, কাল অফিসে দেখা হবে। এটা বলে ফোনটা কেটে দিল। আপনারা হয়তো ভাবছেন আমি কেন ওই অফিসে যাব যেখান থেকে আমাকে বের করে দিয়েছে। সত্যি কথা বলতে আমি এখনও ইরাকে অনেক ভালোবাসি, আর এখন অফিসে যাওয়ার পর ওকে কোনো মতে যদি উল্টা ভেঙে নিতে পারলেই হলো। তো এসবই ভাবছি, হঠাৎ অচেনা নাম্বার থেকে কল আসলো। ফোনটা রিসিভ করতেই আসসালামু আলাইকুম ওপাশ থেকে একটা মেলি কণ্ঠে কেউ যেন বলল, কাল অফিসে ঠিক মতো চলে আসিস। মানে কে আপনি আর কার অফিসে দেখা করব? আমি তোর বস ইরা ম্যাম বলছি। কি ইরা বউ? বউ না কুত্তা, বস ইরা বলছি। কি ইরা বউ বলছেন, মানে কি? একটু মজা নিচ্ছি। দূরবাল, কালকের থেকে অফিসে আসবি সময় মতো। এটা বলে ফোনটা কেটে দিলাম। এইদিকে আমি হাসতে হাসতে তো শেষ। অনেকদিন পর পাগলি ডেকে চালাতে পারলাম। বিকেলে সন্ধ্যায় শানির সাথে আড্ডা দিলাম আর সবকিছু খুলে বললাম। সব বুঝলাম। যদি ম্যাম বুঝতে না চায়? দেখ, তাকে আমি আগের থেকে ভালোবাসি, তাই বলে ওর জন্য পাগল হবো তা কিন্তু নয়। এটা একবার সুযোগ দেব, এর ভিতরে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ভালো, নাহলে আর কিছু করার নেই। ভাই, বিশ্বাস যেখানে নেই সেখানে কিসের ভালোবাসা? এরপর সাহিনের সাথে আড্ডা শেষ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটা মেল বক্স চেক করলাম। মেলে দেখতে পেলাম ঠিক গ্রুপের। আমি সাথে সাথে মেলে রিপ্লাই দিলাম, না আমার কোনো চাকরি যায়নি, এটা ভুয়া। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমুস থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে থেকে কিছুক্ষণের মতো অফিসে চলে আসলাম। অফিসে ঢুকে নিজের কেবিনে যাব। হঠাৎ মনে হলো ইরাকে একটু দেখে আসি, তাই আর দেরি না করে ইরার রুমের সামনে গিয়ে বললাম, আসবো বেবি? একটু আস্তে করে বললাম, কিন্তু মনে হয় কথাটা কিছু হলেও ইরার কানে গিয়েছে। ইরার সাথে সাথে দরজার দিকে তাকিয়ে দেখে আমাকে দেখে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললো, কি বললি তুই? আবার বল। আসবো ম্যাম। না, তুই অন্য কিছু বলছিলিস। তা কি বলেছিলাম ম্যাম? সেটা তুই ভালো করেই জানিস। আপনি যেটা শুনেছেন সেটাই ঠিক। ইরা আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললো, তার মানে তুই আমাকে বেবি ডাকলি? না বেবি, আমি ডাকিনি। এইবার এরা বসা থেকে উঠে আমার জামার কলার ধরে বলল, কুত্তা, তুই এক্ষুনি বেবি ডাকলি আবার? আরে বেবি, আমি ডাকিনি। মনে হলো আপনাকে আমি বেবি ডাকিনি, বুঝলেন? বেবি আমি ডাকিনি। হয়েছে হয়েছে, তোর মতো লুচ্চার সাথে কথাই তো আর পারবো না। এখন কি জন্য আসছিস? আপনাকে থেকে আসলাম আর কি। আমার কথা শুনে এরা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি বললি তুই? না মানে আমার মুখটা আপনাকে দেখাতে আসলাম। তোর মতো লুচ্চার মুখ দেখতে আমার বইই গেছে। এখন দূরও আমার চোখের সামনে থেকে। আচ্ছা যান, আমি এখন আসি। এইবার এটা আমার জামার কলার ধরে বলল, কুত্তা, আমি তোর গার্লফ্রেন্ড লাগি নাকি যে জান বলছিস? আচ্ছা আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? মানে তুই কি বলতে চাইছিস? না মানে সমস্যা এই যে একটু আগে আপনি আমাকে ধমক দিয়ে চলে যেতে বলেছেন, সেই জন্য আমি বলেছি আমি যাচ্ছি। আর আচ্ছা, জান বলেছি ওটা ওই জান না যেটা আপনি ভাবছেন। মনে হয় প্রেমের রোগে ধরা পড়েছে। কাকে দেখে প্রেমের রোগ ধরা পড়লো? এটা বলে দিলাম এক দৌড়। এইদিকে ইরা আমার কথা শুনে বলল, ওই কুত্তা, দাঁড়া, কই যাচ্ছিস? তোর এত বড় সাহস আমাকে এই কথা বলার? কিন্তু আমাকে আর পাই কই। আমি এক দৌড়ে নিজের কেবিনে চলে আসি বললাম, আর মনে মনে বললাম, শালা কি বোকা, তার সামনে জানু বেবি ডাকলাম, কতবার আর সে বুঝলো না। এটা বলে আমি সামনের দিকে তাকিয়ে আর ধপাস করে বসে পড়লাম, কারণ
টেবিলের উপর প্রায় 10টারও বেশি ফাইল পড়ে আছে। এটা দেখে আমি ভাবছি কোথা থেকে শুরু করলে ভালো হবে। তাই পিয়ন এসে বলল, নিজাত বাবা, ফাইলগুলো ম্যাম বলেছে আজকের দিনে শেষ করে দিতে। এটা বলে পিয়ন চাচা চলে গেল। আমি কিছু বললাম না, কারণ আমি একদিন আসিনি, তাই এমনটা হয়েছে। আর এরা আমাকে চাপে রাখতে চায়, তাই এতগুলো ফাইল দিয়ে আমাকে আজকের মধ্যে শেষ করতে বলেছে। অন্যদিকে এরা মনে মনে বলছে, তুই আমাকে যত মানানোর চেষ্টা করিস না কেন, বেঈমান, আমি আর তোর মায়ায় পড়ছি না। আর তুই আমার সাথে যা করেছিস আমি তার থেকে বেশি ফিরিয়ে দেব। আমি নিজের মতো করে কাজ করছি, আর কাজ করার সময় আমি শুধু কাজেই মন দিই, বাইরের দিকে নয়। সেটা দেখারও সময় আমি পাই না, আর দেখারও চেষ্টা করি না। আমি কাজ করছি, তখনই সাইন এসে বলল, কি রে বেটা, শুধু কাজ করবি নাকি খাবারও খাবি? ফাইলে চোখ রেখে বললাম, 2 মিনিট বয়স, আমি 4টা ফাইল কমপ্লিট করে শেষ করছি। তারপর শাইন আমার সামনে বসে পড়ল। দোস্ত, ম্যাম কিন্তু তোর উপর নজর রাখে, এটা কি তুই জানিস? আমি কাজ করতে করতে হাসি দিয়ে বললাম, আরে বেটা, আমাকে সে ভালোবাসতো, আমার উপর তো নজর রাখবে। শুধু একটা ভুল বুঝেছে, এটা এখন আমাকে ঠিক করে নিতে হবে। কথা বলতে বলতে কাজ শেষ করে কেবিন থেকে বের হয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এসে নিজের কেবিনে বসে আছি, তখন পিয়ন এসে বলল, আমাকে নাকি ম্যাম ডেকেছে। আমি একটা মুচকি হাসি দিলাম, কারণটা শুধু আমি জানি, তবে একটু পরে আপনারাও জানবেন। ম্যামের কেবিনের সামনে এসে বললাম, ম্যাম আসবো? এরা একটু রাগী গলায় আমার দিকে তাকিয়ে বলল, আসেন নিজাত সাহেব, আসেন। আপনি না আসলে কে আসবে বলেন? মুখে একটা হাসি নিয়ে কেবিনে ঢুকলাম, আর ম্যাডামের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম, কারণ ম্যাডাম আমার চকলেট আর ফুলগুলো হাতে নিয়ে আছে। আসলে দুপুরে খাওয়ার আসার সময় এগুলো এনে গিয়ে কেবিনে রেখেছিলাম। এটা আমার সামনে এসে বলল, তা মিস্টার, এগুলো এখানে রেখে গিয়েছেন কেন? যে মানুষটা হাতে নিয়ে রেখেছে তাকে দেওয়ার জন্য। কথাটা শেষ করতে এরা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা খেয়ে আমি গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি ইরার দিকে। ইরা আবারও বলতে লাগলো, ছোট লোক, বেয়াদব, আদব কায়দাব কি কিছুই শিখুনি? কার অনুমতি নিয়ে আমার কেবিনে ঢুকলি? আর এগুলোই বা কার অনুমতি নিয়ে দিয়ে দিলি? এটা কি পার্ক মনে হয় নাকি রাস্তা মনে হয় যে তুই আমাকে এইসব এনে দিবি? এমন করছো কোনো? আমি তো তোমাকে কিছু করিনি, জাস্ট ফুল আর চকলেটটা দিয়েছিলাম, এটা তোমার প্রিয়। এটা বলতে এরা আবারও বলতে লাগলো, ওই সামান্য কর্মচারী হয়ে কোন সাহসে তুই আমাকে তুমি করে বলছিস? আর এইসব 2 টাকার চকলেট আর ফুল তোর কাছে রাখবো কিন্নি ছোট লোক, লুচ্চা কথাকার। এটা বলে আমার মুখের উপর ছুঁড়ে মারলো চকলেট আর ফুল। আমি ফ্লোরের দিকে তাকিয়ে আছি, সে চকলেট আর ফুলের দিকে। ওর কথা যতটা না কষ্ট দেয়নি, তার থেকেও এই দুটো জিনিস নিচে পড়ে আছে, সেগুলো বেশি কষ্ট পেলাম। আমার চোখ দিয়ে হালকা নোনা জল গড়িয়ে পড়লো। আর তখন ইরা বলে উঠল, তখন আমার জীবন নষ্ট করতে পারিসনি বলে এখন এসেছিস আবার আমার জীবন নষ্ট করতে? আসলে তোকে কি আর বলবো, তোদের মতো ছেলেদের কি আর মান সম্মান চরিত্র বলতে কিছু আছে যে একটু কথাগুলো বিন্দু পরিমাণে গায়ে লাগবে? আমি জানি তুমি এসো আমাকে রাগ আর অভিমানে বলছো, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করো, কথাটা একটু শোনো। আমার কথা শুনে এরা অট্টহাসিতে মেতে উঠলো। তুই কি মজার কথাই না বললি? আমি ভালোবাসবো তোকে, সেটা তুই ভাবলি কি করে? তোর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে একবার ভালোবেসে যে ভুলটা আমি করেছি সেটা কি আবার করব নাকি? তুই আর কি বলবি? নতুন একটা নাটক বলবি? তারপরেও শুনি একটু। তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমাকে সে আগের মতো এখনো ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা এক চুল পরিমাণও কমেনি। সেদিন পার্কে আমার বোনের সাথে আমাকে দেখে ভুল বোঝার পর থেকে তোমার পিছনে কত ঘুরেছি, শুধু এটাই বলেছি ওটা তোমার ভুল ধারণা, কিন্তু তুমি শোনোনি। তারপর থেকে আর কিছু মনেও করিনি, আর এখনো একই কাজ করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শেষ হতে এরা আমার গায়ে ঠাস ঠাস করে একটা থাপ্পড় মেরে পড়লো। আমি অনেক জাউরা চরিত্রহীন লম্পট দেখেছি, কিন্তু তোর মতন না। তুই যেমন অভিনয় করে আমাকে অনুগল্পটা বললি, বিশ্বাস কর এই অভিনয় করে সিনেমার কাউকে দিলে তুই সিনেমায় চান্স পাবি, আর অনুগল্প লিখে বই বের করলে সেই বইয়ের জন্য সেরা লেখকের পুরস্কার পাবি। প্লিজ আমার কথাগুলো বিশ্বাস করো। আমি তোর অন্য গার্লফ্রেন্ডের মতো গাধা না যে কিছুই বুঝতে পারবো না। নিজের চোখে কি সুন্দর এক অপরকে খাইয়ে দিচ্ছিস আর বলছিস ওটা তোর বোন হয়। এই কথাটা বলার আগে আরো একটা থাপ্পড় দিল। আমি আর কিচ্ছু শুনতে চাই না, বের হয়ে যা আমার রুম থেকে।
আমি আর কিছু না বলে বের হলাম। আমি নিজেকে স্বাভাবিক করে নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। অন্যদিকে ইরা হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। কেন নেজাত, কেন কেন তুমি আমার জীবনে আবারও ফিরে এলে? আমি তোমাকে তো ভুলে গেছিলাম, কেন আবার আসলে? একবারে কি বেইমানি করে শান্তি হয়নি, নাকি আবারও বেইমানি করতে চাও? ইরা মনে মনে এসবই ভাবছে। অন্যদিকে শাইন আমার মুখের দিকে বুঝতে পারলো খারাপ কিছু হয়েছে। শাইনের কাছে আসতে গিয়েও আসলো না, কারণ এই সময় আমি একা থাকলেই ভালো হবে। আমি সকল ফাইলের বিকেলের মধ্যে শেষ করে ম্যাডামের কেবিনে নিয়ে গেলাম। এখন তুই যা, আমি ফাইলগুলো দেখে তোকে আমি ডেকে পাঠাচ্ছি। আমি কিছু না বলে আমার কেবিনে এসে কিছু জরুরি টুকটাক কাজ করছি। কিছুক্ষণ পর পিয়ন এসে ডেকে গেল, ম্যাডাম নাকি ডেকেছে। আসবো ম্যাম? আই। আমি কেবিনে গিয়ে ইরা হঠাৎ আমার মুখের উপর দুটো ফাইল ছুঁড়ে মারলো। এগুলো কি? কেন যে বাবা তোকে আবার অফিসে নিয়ে আসলো আমি বুঝতে পারছি না। আমি জানি তোর মতো লুচ্চা শুধু মেয়েবাজি করতে পারে, তাছাড়া কোনো কাজ করতে পারিস না। ম্যাম? কি ম্যাম? এগুলো কোনো কাজ হলো? এগুলো যদি ক্লায়েন্টের দেখাই তারা তো আমাদের সাথে কাজ করতে চাইবে না। কিন্তু ম্যাম আমি তো। চুপ যা, গিয়ে ফাইলগুলো ঠিক করে আন। আর সময় মাত্র 30 মিনিট। ম্যাম এতটুকু সময়ের মাঝে কি করে সম্ভব? বেশি বললে 20 মিনিট দেবো। আমি আর কিছু না বলে ফাইল দুটো নিয়ে কেবিনে বসে দেখলাম। আমি ফাইল দুটো দেখতে অবাক, কারণ ফাইলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো ফাইল দুটো একটু কেটে দিয়েছে। এটা দেখে বুঝতে পারছি। আর একটা মুচকি হাসি দিয়ে বললাম, কত অপমান করতে পারো আমিও দেখি। এটা বলে আরও দুটো নতুন ফাইলের পেজ নিয়ে আমি আবারও ফাইলটা হুবাহু করতে লাগলাম। ফাইলগুলো যেহেতু আগের থেকেই সব কিছু ছিল, সমস্যা ছিল না, সেহেতু আমারও শেষ করতে টাইম লাগেনি। আমি তাড়াতাড়ি করে ম্যামের কেবিনে চলে গেলাম। সাথে ইরা ঠাস ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল, আসলে তোদের মতো ছেলেরা কোনোদিনও ঠিক হবে না। দুপুরে কত কি বললাম যে অন্য কারোর কেবিনে ঢুকতে অনুমতি নিতে হয়, আর তুই আবার ঢুকে গেলি। মতলব শুধু লুচ্চামি করার। ম্যাম আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। হয়েছে, তোদের আমার চেনা হয়ে গেছে। এখন বল কি জন্য এসেছিস? ফাইলগুলো এগিয়ে দিলাম। ফাইলগুলো ইরা সময় মতো দেখে বলল, 10 মিনিট লেট করেছিস। আসলে ম্যাম একটা করতে অনেক সময় লাগে, আর দুটো তো। তাহলে হয়েছে, আর অজুহাত দিতে হবে না। তোদের মতো নির্লজ্জি বেহায়া ছেলেরা অজুহাত ছাড়া কি করতে পারেন? কি দেখে বাবা যে তোকে চাকরিতে রাখছে? এখন লেট যখন করছিস শাস্তি তো পেতেই হবে। আজ তোর বেতন থেকে 10,000 টাকা কাটা হলো। ম্যাম মাত্র 10 মিনিট ভুলের জন্য। এখন আরে একটা কথা বললে আরো কাটবো। আমি চুপ করে এখন তোর এই পাপি মুখ নিয়ে আমার কেবিন থেকে বের হ। আমি চুপ হয়ে গেলাম। আমি কিছু না বলে একটা হাসি দিয়ে আসলাম। এদিকে দেখে অফিস ছুটি হয়ে গেছে, শাইন আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর আমরা দুজনে একসাথে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে রিস্কা উঠে সিগারেট ধরিয়ে দুজনে একসাথে খেতে লাগলাম। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে প্রতিদিন ইরার কেবিনে লাঞ্চের পর ফুল আর চকলেট রেখে আসি, আর প্রতিদিন সে নিয়ম অনুযায়ী অপমান করে। প্রতিদিন ফাইলের কাজ শেষ করি, আর প্রতিদিন ফাইলগুলো ভুল না থাকার সত্ত্বেও একই কাজ দুবার করায়। এভাবে চলছে আমার দিন, আর অপমানিত আছে ফ্রি। শুধু একটা কারণে তাকে ভালোবাসি, আর সে আমাকে পার্সোনালভাবে অপমানিত করে। তাই কিছু মনে করি না। আজকে একটা স্পেশাল ডে, যেটা আমার জন্য। তাই অফিসে কেউ যাওয়ার আগে আমি আর শাইন যাচ্ছি। ভাই, কেন নিজেকে অপমান করার সুযোগ করে দিচ্ছিস? ইরা তোকে এখন ভালোবাসে না। শাইনের কথাটা শুনে একটা হাসি দিলাম, কিন্তু কিছু বললাম না। বেশি কথা বলিস না, যা করব সেটা ঠিকঠাক মতো হলে হলো। আর যেটা অর্ডার দিতে বলেছিলাম সেটা দিয়েছিস? সময় মতো চলে আসবে। একটু পর অফিসে এসে পিয়ন চাচাকে নিয়ে সবকিছু করে বসে আছি ইরার অপেক্ষায়। আর ইরা না আসা পর্যন্ত আমি কাউকে ভিতরে ঢুকতে দিইনি। আমি অফিসে এসে একটু অবাক হয়ে, কারণ অফিসের সামনে সবাইকে দেখে সবার সামনে গিয়ে এসে বললাম, কি হলো তোমরা অফিসে না ঢোকে এইভাবে দাঁড়িয়ে আছো? এটা শুনে এরা আরো বেশি রেগে গেল। কিছু না বলে এরা ভিতরে ঢুকে গেল। এরা অফিসে ঢুকে অবাক হয়ে গেল। এরা নিজেও জানতো না আজ তার জন্মদিন। দরজার শুরু থেকে একদম নিজের কেবিন পর্যন্ত বেলুন দিয়ে সুন্দর করে সাজানো, আর সবাই ইরাকে অভিনন্দন জানালো। ইরা একটু খুশি হয়ে ওর কেবিনের দিকে যেতে লাগলো। তার কেবিনের পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু রেগে আমার দিকে তাকালো। আমি একটা ফুলের তোড়া দিয়ে ইরার দিকে এগিয়ে বললাম, হ্যাপি বার্থডে ম্যাম, আপনাকে আগামী দিনের জন্য শুভকামনা। আমার কথা শুনে ইরা একটা হাসি দিয়ে আমার ফুলগুলো নিল, আর আমি একটা হাসি দিয়ে বলতে লাগলাম,
আমি অপরাধ না করেও তোমার কাছে হয়েছি অপরাধী, ভুল না করেও ভুলের শাস্তি আমি পেয়েছি। তোমাকে ভালোবেসে দূরে আছি, অপরাধ না করেও তোমার কাছে আমি বারবার ক্ষমা চেয়েছি। প্লিজ আমাকে কি ক্ষমা করা চায় না? আমি চাই না তোমার ভালোবাসা, আমি শুধু চাই তোমার ক্ষমা। এর থেকে বেশি কিছু আর আশা করিনি। এটা বলে ইরার দিকে তাকাতে ইরা এমন কিছু করবে অনুমানই করেছিলাম, বাট সবার সামনে এমনটা করবে বুঝতে পারিনি। ইরা আমার দেওয়া ফুল আমার দিকে ছুঁড়ে মেরে বলতে লাগলো, তোর মতো ছোট লোক লম্পটের দেওয়া ফুল আমি নেব? এটা তুই ভাবলে কি করে? আর কার অনুমতি নিয়ে এসব করেছিস? অফিস কি তোর বাপের যে যা ইচ্ছে তাই করবি? মনে রাখবি, এখানে তুই কর্মচারীর চেয়েও বেশি কিছু না। আসছে আমার সাধু সাজতে, যা কাজ কর। এটা বলে ইরা কেবিন থেকে চলে গেল, আর আমি সবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে আমার কেবিনে চলে গেলাম। এইদিকে সবাই বোঝার চেষ্টা করছে এখানে হলোটা কি। সাইন আমার কেবিনে গিয়ে বলল, দোস্ত, আমি মানা করছিলাম তোকে এমনটা করতে, এখন দেখলি তো সবার সামনে অপমান করে বসলো। বাদ দে এসব এখন। আমি শুধু তার কাছে ক্ষমাই চাইছিলাম, তাও আবার কোনো অপরাধ না করে। সে গিয়ে আমাকে ক্ষমা করতে পারতো না? ভাই, যা হয়েছে মন খারাপ করিস না। চাকরি করবি নাকি ছেড়ে দিবি? আমি আগে আঙ্কেলকে বোঝাই, তারপর। এটা বলে আমি কিছু একটা মনে করে বসা থেকে উঠে কেবিন থেকে বের হয়ে যেতে লাগলাম। এটা দেখে রাফি বেশ অবাক হলো, কিছু না বলে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে এরা তার কেবিনে গিয়ে চেয়ারে বসতেই টেবিলের সামনে মাঝে একটা গিফট বক্স। গিফটটা দেখে প্রথমে রাগ হলেও পরে কিছু একটা মনে করে মুচকে হাসি দিয়ে ভাবতে লাগলো, কি হতে পারে এই বক্সে? পাগলটা কি কোনো স্পেশাল কিছু রেখে গেছে নাকি? এত দূর ভাবছিস কিসের জন্য? খুলে দেখি। ম্যাম আসবো? এরা সামনে তাকিয়ে আমাকে দেখে বলল, আয়। আর আমাকে বলল, কি বলবি? কে নিতে আসলিস? এটা বলতে আমি ইরার হাত থেকে গিফট বক্সটা নিয়ে নিলাম। এতে ইরা অনেকটা রেগে বলল, এই তোর সাহস হয় কি করে আমার হাত থেকে গিফট নিয়ে নেয়ার? সরি ম্যাম, তবে ছোট লোক লম্পট কিছু জিনিস ভালো মানুষদের কাছ থেকে থাকা বা গ্রহণ করা এটা ভালো দেখায় না। এগুলো শুধু একমাত্র ছোট লোকদের অধিকার। এটা বলে আমি গিফটটা নিয়ে ইরার কেবিন থেকে বের হয়ে যেতে লাগলাম। এদিকে ইরা কি করবে ভেবে পাচ্ছে না, সে শুধু কথাগুলো চিন্তা করছে। আমি কি ভেবে যেন ওর হাত থেকে গিফটটা নিয়ে নিলাম। গিফটটা নিয়ে অফিস থেকে বের হয়ে অফিসের পাশে একটা খেলার মাঠ আছে, সেখানে গিয়ে খেলতে লাগলাম। আসলে এই গিফটটাতে কেকই ছিল, যেটা ইরার জন্মদিনে দেওয়ার জন্য আনা হয়েছে। আমি বাচ্চাদের সবাইকে ডেকে কেকটা সবাইকে ভাগ করে দিলাম। সবাই মজা করে খেলো আর আমাকে ধন্যবাদ জানাইলো। এদিকে ইরা নিজের কেবিন থেকে জানলা দিয়ে আমার এইসবগুলো দেখছে আর আগে ফুটছে আর বলতেছে, আমার জন্য আনা কেক ওই ছেলেদের দিয়ে দিল। আসুক অফিসে, দেখাবো মজা। আমি অফিসে এসে নিজের কেবিনে যেতেই পিয়ন এসে বলল আমাকে নাকি ম্যাম ডেকেছে। আমি অনুমতি নিয়ে ইরার কেবিনে ঢুকে তার সামনে দাঁড়িয়ে আছি। ইরা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলল, আমার জন্মদিনের জন্য আনা কেক তুই ওদের খাওয়ালিস কেন? দেখেন ম্যাম, আমি ছোট লোক লম্পট, আমি অনুমতি ছাড়া যা করছি তার জন্য আমি সরি। আর আপনি নিজে যখন বলেছেন আমার মতো ছোট লোকের হাতে কোনো কিছু নেবেন না, তাহলে তো কেকটাও নেবেন না। তাছাড়া কেক তো এই ছোট লোকই এনেছে, তাই আপনার কাছ থেকে আবার অপমানিত না হওয়ার চেয়ে ওই ছেলেদেরকে কেকটা খাইয়ে তাদের কাছ থেকে ধন্যবাদ নেওয়াই ভালো। আমি কি তোকে নিয়ে যেতে বলেছিলাম কেকটা? যেহেতু আমি এনেছি সেহেতু আমি নিয়ে যেতে পারি। এখন কি আমি আসতে পারি? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমাকে সহ্য করতে না পারলে বের করে দিন, যেহেতু আমি লম্পট বেয়াদব একটা। এটা বলে আমি চলে আসলাম নিজের কেবিনে, তারপর কাজ করতে লাগলাম। আমার কাছে এমন ব্যবহার থেকে এরা কিছুটা অবাক হলো আর তার মনে কেমন জানি করে উঠল। সন্ধ্যায় কাজ শেষ করে শাইনকে বললাম, কিরে বাসা যাবি না? তুই নিচে অপেক্ষা কর, আমি 5 মিনিট পরে আসছি। আমি কিছু না বলে নিচে গিয়ে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম শাইনের জন্য। এইদিকে এরা গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলো আমি সিগারেট খাচ্ছি। এরা দেখে তার কেমন জানি রাগ হলো আর সে রেগে চলে গেল। একটু পর শাইন আসতে তার সাথে চলে যেতে লাগলাম। আমার বাসা যেহেতু শাইনের বাসার কাছে থেকে, তাই আমি আগে নেমে পড়লাম আর শাইনকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম আজ কি হলো আমার সাথে। সবকিছু ভেবে এই সিদ্ধান্ত নিলাম যে ইরার পিছনে আর ঘুরবো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ কেউ একজন আমার চুল ধরে টেনে আমার ঘুম ভাঙালো। ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখি নুসরাত মামুনি। নুসরাত হলো আমার আপুর মেয়ে, এখনো ছোট, ঠিকঠাক কথা বলতেও পারে না।
আমি তাকে দেখে তাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিতেই মা বলে চিৎকার দিল। আমি তার গলায় একটা পাপ্পি দিলাম, তারপর তার সাথে খেলতে লাগলাম। একটু পর আপু আসলো। কিরে, তোর ঘুম ভাঙলো তাহলে? যাকে রেখে গেছিলি সে তো এমনি তো ঘুমাতে দেবে না। আরে ও ঘুম থেকে মাত্র উঠছিল, কান্না করছিল, তাই তোর কাছে দিয়ে গেলাম যাতে কান্নার চিৎকার শুনে তুই উঠে যাস। কি মা তুই, মেয়ের কান্না না থামিয়ে উল্টা তার কান্না দিয়ে আমার ঘুম ভাঙাতে চাইলি? শুধু শুধু কষ্ট করে লাভ আছে? তুই উঠলে এমনিতেই সে কান্না বন্ধ করে দিত। এতে এক কাজে তুই কাজ। আসলি কখন? সন্ধ্যায় তুই কখন ঘুমিয়েছিলি? ও আচ্ছা, তোর মেয়েকে নিয়ে যা, এখন আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। ওকে। আপু নুসরাতকে নিয়ে চলে গেল আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে, তাই আমিও গিয়ে বসলাম আর সবার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। ও আপনাদের তো আপুর স্বামীর কথা কিছুই বললাম না, আসলে দুলাভাই বিদেশে থাকে, তাই বলতে ভুলে গেছিলাম। খাবারের এক পর্যায়ে আমি বলে উঠলাম, আব্বু আমার চাকরি করতে ভালো লাগছে না, আমি চাকরি ছেড়ে দিতে চাই। আব্বু আমার দিকে তাকিয়ে বলল, আব্বু বলল, কিছুদিন পর পর কি ঝামেলা করিস বলতো, চাকরি না করলে কি করবি? আমি কিন্তু দোকান ছাড়তে পারবো না। এই বয়সে দোকান না করে একটু রেস্ট নাও, আমি দোকান দেখব। না, আমার বসে থাকতে ভালো লাগে না। তাছাড়া আমার বন্ধুর অফিসে চাকরি করতে তোর সমস্যা কি? তুই তো ওখানে নিজের অফিসের মতো চাকরি করতি, তাই না? ওখানে চাকরি করব না, আমাকে দোকান করতে না দিলে আমি কিন্তু বসে বসে খাবো। তোমার কিন্তু কম নেই, আমার পুরো নাতি নাতিরা খেয়ে যেতে পারবে। ভালো কথা, তুই যদি আমার কথা মানিস তোকে চাকরিও করতে হবে না, দোকানও করতে হবে না। আমি তোকে টাকা দেব, সেটা দিয়ে তুই যেটা ইচ্ছা সেটা করবি। আমি আম্মুর কথা শুনে কিছু না ভেবে বলে দিলাম, আমি রাজি। কি কথা বলো? বিয়ে করতে হবে তোকে। এটা শুনে আপু বলল, বিয়ে কর একটা, বয়স তো কম হয়নি। দুজনের কথা শুনে বুকের মাঝে কেমন করে জানি মোচড় দিয়ে উঠল। মুখ দিয়ে আর জন্য কোনো কথাই বেরোচ্ছে না। পরক্ষণে ভাবলাম, এমন শূন্যতা যার জন্য হচ্ছে সে তো আমাকে চায় না, আমাকে বিশ্বাস করে না, আর যেখানে বিশ্বাস নেই সেখানে আর কিছু হয় না। আমি এসবই ভাবছি, তখন আব্বু বলল, কি ভাবছিস? তোর আম্মুর কথার জবাব দে। আমি কিছু না বলে খাবার শেষ করে হাত ধুয়ে উঠতেই আম্মু বলল, কি রে, এমন চুপ হয়ে গেলে কেন? এখন আমার বিয়ের কথা তোমাদের নাচতে নাচতে বলতে হবে নাকি? তোমাদের ছেলে তোমরাই যা করো করো। এটা বলে আমি চলে আসলাম রুমে এসে নানান ধরনের কথা চিন্তা করতে লাগলাম। আর এদিকে আব্বু আম্মু তো সেই খুশি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের দিকে রওনা হলাম। অফিসে এসে নিজের কেবিনে কাজ করছি, আর এমন সময় ইরা ভাবছে, আজ আবার কি হলো নিজাদের? একবারও কেবিনে আসলো না। অন্যদিন তো কেবিনে কারণে অকারণে এসে বিরক্ত করে ফেলে। এইদিকে দুপুর পর্যন্ত কাজ করে যে 3টা ফাইল দিয়েছিল সেই 3টা ফাইল শেষ করলাম। সেগুলো একসাথে করে পিয়নকে ডেকে বললাম, চাচা এগুলো ম্যাডামকে দেবেন আর বলবেন যেগুলো ভুল হয়েছে সেগুলো চেক করে পাঠিয়ে দিতে। তারপরে পিয়ন চলে গেল ফাইলগুলো নিয়ে ম্যাডামের কাছে। ইরা ফাইলগুলো দেখছে আর বলল, এগুলো তো নেজাদের ফাইল। ম্যাম, নেজাদ নিজে বলল আপনার কাছে নিয়ে যেতে, আর চেক করে যেগুলো ভুল হবে সেগুলো আমাকে দিবেন, আমি আবার নিয়ে যাব। আচ্ছা তুমি যাও আর ওকে ডেকে দাও। পিয়ন আবার আমার কাছে এসে বলল, তোমাকে ম্যাম ডাকছে। এখন খাবার সময়, আমি খেতে গেলাম। এটা বলে কেবিন থেকে বের হয়ে সাইনের সাথে চলে গেলাম রেস্টুরেন্টে। অন্যদিকে পিয়নের কাছে আমার এমন কথা শুনে কিছুটা রেগে গেল ইরা। আবারও পরক্ষণে ভাবলো, কারণ আমি তার কেবিনে আসবো এটা ভেবে আমি খাবার খেয়ে নিজের কেবিনে বসে কাজ করছি। এদিকে ইরা খাবার খেয়ে এসে দেখে আগের মতো তার টেবিলে ফুল আর চকলেট নেই। এটা দেখে কিছুটা অবাক হলো। তারপরে আবার আমার দিকে তাকিয়ে দেখলো আমি মন দিয়ে কাজ করছি, কিন্তু অন্যদিন হলে আমি তার দিকে তাকিয়ে থাকতাম। ইরা আবার আমাকে ডেকে পাঠালো। পিয়ন আমাকে এসে বলল, আমি নিজের কেবিন থেকে উঠতেই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি আমার বোন। আমি ফোন রিসিভ করতেই আপু বলল, ভাই তুই ছুটি নিয়ে চলে আয়, আজ ঘুরতে ইচ্ছে করছে, অনেক দিন হলো ঘুরি না। আচ্ছা দেখছি। এটা বলে ফোনটা কেটে ইরার কেবিনে অনুমতি নিয়ে ঢুকে বললাম, জি ম্যাম, কিছু বলবেন? তুই এই ফাইলগুলো পিয়নকে দিয়ে পাঠালি কেন? কেন, কোনো সমস্যা? ফাইলে কোনো সমস্যা থাকলে বলবেন। না, ফাইলের সমস্যা নেই, তুই কেন আসলি না সেটা বল। কেন ম্যাম, অন্যদের ফাইল তো পিয়ন দিয়ে আসে, তাহলে এই সমস্যা কি আমার টানলে? তাহলে আগে আনতিস কেন? তখন ইচ্ছে করতো, এখন ভালো লাগে না তাই আনিনি। সামনে থেকে তোর ফাইলগুলো তুলে আনবি। সরি ম্যাম, পারবো না। আর ম্যাম আমার ছুটি লাগবে। কেন? একটু কাজ আছে তাই। কখন?
এখন। ওকে যা তাহলে। এরপর ইরার কেবিন থেকে বের হয়ে আমি শাইনকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে একটু ঘুমাইলাম। বিকেলবেলা আপুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপুর সাথে বের হলাম ঘুরতে। সাথে নুসরাতও আছে। বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে ঢুকলাম নাস্তা করতে। আমি নুসরাতকে কোলে নিয়ে নাস্তা করছি, আর নুসরাত একটু খাইয়ে দিচ্ছে, মাঝে মাঝে আপুও খাইয়ে দিচ্ছে, আর আমারও বেশ মজা লাগছে খাইয়ে দিচ্ছে। হঠাৎ ঠাস করে আমার গালে একটা থাপ্পড় পড়লো। আমি তো পুরো স্তব্ধ, আর আমি অবাক হয়ে গালে হাত দিয়ে সামনের দিকে তাকাতেই দেখি বাহ বাহ, আমি অনেক লম্পট দেখেছি কিন্তু তোর মতো দেখি না। নিজের বউ বাচ্চা থাকার পরেও আমার পিছনে এতদিন ঘুরলি, আমাকে চকলেট ফুল দিতিস। এই তোর লজ্জা করে না? কয়জন লাগে? আমি অবাক হয়ে গালে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি এটা আমাদের রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগে আপু বলে উঠল, এই এই আপনি কাকে কি বলছেন? আপু, ওনার সাথে কেন থাকছেন? এই লম্পটের চরিত্র খারাপ। এই মেয়ে, আর একবার আমার ভাইয়ের নামে খারাপ কিছু বলবি তো তোর খবর করে ছাড়বো। আর আমার ভাইয়ের বউ বাচ্চা থাকবে কই থেকে? এখনো বিয়ে দিলাম না। আপুর মুখে ভাইয়ের কথা শুনে ইরা অবাক হয়ে আমার দিকে একবার আপুর দিকে একবার তাকিয়ে বলল, ভাই মানে? ও আমার নিজের মায়ের পেটের ভাই। আমি আরও আগেও একবার দেখেছি আপনি আমার ভাইকে থাপ্পড় দিয়ে যা তা বলেছেন। কোন অধিকারে আমার ভাইকে অপমান করেন? কে হন আমার ভাইয়ের? ইরা আপুর কথা শুনে কিছু বলতে যাবে তার আগে আমি আপুর হাত ধরে বললাম, থাক আপু, আর কিছু বলিস না। ওনাদের মতো লোকেরা পারে শুধু মানুষকে না জেনে না বুঝে অপমান থাপ্পড় দিতে। চল এখান থেকে, এখানে না থাকাই ভালো। নেজাত আপু দাঁড়ান, আসলে আমার ভুল। ইরাকে বলতে না দিয়ে বললাম, থাক, আপনার কিছু বলতে হবে না। এটা বলে বিল মিটিয়ে চলে আসলাম সেখান থেকে। এদিকে ইরা তো কিছু ভেবে পাচ্ছে না। আমি এতদিন তাহলে নিজেকে ভুল বুঝে গেলাম। ভুল বুঝে তার থেকেও এত দূরে ছিলাম। সে দোষ না করেও আমার কাছে ক্ষমা চাইলো, কিন্তু আমি তাকে অপমান করলাম। না, আমি আর দেরি করব না। নিজেদের কাছে আমি ক্ষমা চাইতেই হবে আমাকে। এই বলে ইরা আর দাঁড়িয়ে না থেকে চলে গেল। তুই না বলেছিলি মেয়েটা বিদেশে চলে গিয়েছে, তাহলে তুই ওর পেছনে ঘুরলি কিভাবে? গিয়েছিলাম, কিন্তু আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের বস এখন। আচ্ছা, তোর কি কোনো শিক্ষা হবে না? যে মেয়ে তোকে বিশ্বাস করে না, বোনের সাথে দেখে উল্টেপাল্টা ভাবে না, উল্টেপাল্টা ভাবতে পারে, তাই বলে কিছু না জিজ্ঞেস করে এমন অপমান করবে, আর তুই সে অপমান সহ্য করে তার পিছনে ঘুরবি? আপু বাদ দে, আর ওর পিছন ঘুরবো না। এটাই ভালো। আপুর সাথে কথা বলা আর নুসরাতের সাথে দুষ্টুমি করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে একটা ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম, আর ফোনটা নিয়ে আঙ্কেল মানে ইরার আব্বুকে কল দিলাম। হ্যাঁ বাবা বলো, কোনো সমস্যা হয়েছে নাকি? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা নেই, তবে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আরে এতে অনুমতির কি আছে, বলেই ফেলো, কি বলবে? আসলে আঙ্কেল, আমি আর চাকরিটা করতে চাচ্ছি না। কি বলছো কি? এরা কি কিছু বলছে নাকি? দেখো, এরা যদি কিছু বলে তার জন্য আমি দুঃখিত, তারপরে ওই চাকরি ছিল না। না আঙ্কেল, ইরা আপু তেমন কিছু বলেনি। আমার চাকরি করতে ইচ্ছে করছে না, তাই চাকরি আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তবে আমি 1 সপ্তাহ পর দেশে আসবো, তখন রিজাইন দিও। কিন্তু কোনো কিন্তু না, যেটা বললাম সেটাই। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। আর ইচ্ছে করে না ইরার সামনে যেতে, তাই রিজাইন লেটার নিতে যাচ্ছিলাম, কিন্তু আর হলো কই। এইদিকে আঙ্কেল আব্বুকে কল দিল। কি খবর বন্ধু, কি মনে করে কল দিলি? আর বলিস না, বিপদ তোর ছেলে আনে। মানে ওই হারামজাদা করলো কি আবার? আরে না, তেমন কিছু না। একটু আগে কল করে বললো চাকরি ছাড়তে চাই, কোনো কারণও বলেনি। তোর ছেলের কি হয়েছে বলতো? কোনো ভালো জায়গায় চাকরির অফার পাইলো নাকি? দেখ, এমন হলে ওকে আমি তার থেকে বেশি দিব। আমার এখন বয়স হলো, মেয়েটা এখন বাচ্চা টাইপের, কিছু তেমন বোঝে না। এই মুহূর্তে তোর ছেলে চলে গেলে অনেক সমস্যায় পড়বো। আরে দূর, তেমন কোনো বিষয় না। আসলে ও যখন চাকরি ছাড়ার কথা বলছিল, আমরা 2টা অপশন দিছিলাম। এক, চাকরি ছাড়লে ওকে বিয়ে করতে রাজি হতে হবে, আর রাজি না হলে চাকরি করতে হবে। তবে অবাক করার বিষয়, আমার ছেলে বিয়ে করতে রাজি হয়ে গেল। এখন দোস্ত, আমার ছেলের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারছি না, তবে তুই ওকে মানতে পারলে সমস্যা নেই। সরি।
তবে তুই ওকে মানাতে পারলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। রাতের খাবারের সময় আবু বলে উঠলো, আমি বুঝি না তুমি এত চাকরি করছো কেন? চাকরি কি শুধু ওই কোম্পানিতে আছে? যাও, তোমরা যখন এত চাকরি নিয়ে তোমাদের মাথা ব্যথা, আমি অন্য জায়গায় চাকরি খুঁজে নেব। তাহলে ওখানে চাকরিটা করলে সমস্যা কোথায়? আমার আর ওখানে ভালো লাগে না, আর এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। তোমার বন্ধু বলে এখনো আছি, নাহলে কবেই বের হয়ে যেতাম। তারপরে আর কিছু না বলে খাবার শেষ করে নিজের রুমে এসে ফোন টিপতে লাগলাম। হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা কল আসলো। আমি এত চিন্তা না করে কলটা ধরে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ও পাশ থেকে একটা মেলি কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, জি আপনার হবু বউ এবং আপনার ভবিষ্যতের বাচ্চার আম্মু। ও তাই বুঝি। আম্মু তো মেয়ে দেখতে এখনো যায়নি, বললো 2-3 দিনের মধ্যে দেখা শুরু করবে। তাহলে আপনি কে? কি মেয়ে দেখতে যাবে মানে কি? ইরা বলে উঠলো, তোর বউ বললাম না আমি। সরি, আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার প্ল্যান করছি। মনে হয় রং নাম্বার। বাই। ওই 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 একদম কাটবি না। কে শুনে কার কথা? আমি দিলাম কলটা কেটে। কলটা কাটতে আর না কাটতে আবারও বেজে উঠলো। আমি আবারও দেখলাম সেই নাম্বার থেকে কল, আবারও কেটে দিলাম। এইভাবে যতবার কল দিয়েছে ততবারই কেটে দিলাম। এক পর্যায়ে বিরক্তি হয়ে নাম্বারটি ব্লক করলাম। আমি জানি নাম্বারটা কার, আর সেটা কে সেটাও জানি, কিন্তু সময় এখন আর নেই। অন্যদিকে ইরা আমার এমন ব্যবহারে খুশি হবে নাকি রাগ করবে বুঝতে পারছে না, আর আমি এইভাবে একটা মুচকে হাসি দিলাম। যে ছেলে অপরিচিত কারোর সাথে কথা বলে না, তাও আবার এমন মিষ্টি করে কথা বলার পরেও, আর আমি নাকি তাকে বুঝলাম ভুল। ছি ইয়া ছি, এই ছিল তোর ভালোবাসা? কিন্তু কুত্তাটাও তো আর ফোন ধরছে না। ওয়েট, ওর জন্য মেয়ে দেখছে মানে এটা কি সত্যি নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমনটা বলছে? কিন্তু আমাকেও তো চেনে না। না, এইটা হতে পারে না। আমি থাকতে নেজাতির আমার ছাড়া কারো না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে অফিসের দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর অফিসে এসে নিজের কেবিনে গিয়ে নিজের মতো করে কাজ করতে লাগলাম। একটু পর পিয়ন এসে বলল, ইরা নাকি আমাকে ডাকছে। কিছু না বলে ইরার কেবিনে গিয়ে অনুমতি নিয়ে ঢুকলাম। জি ম্যাম, কোনো কাজ থাকলে বলবেন। কোনো কাজ ছাড়া কি ডাকা যায় না? অফিসের বস যখন ডাকতেই পারেন। বসো, কথা আছে। আমি বসে পড়লাম। এবার ইরা বসা থেকে উঠে হাঁটতে হাঁটতে বলল, তুই বাবাকে কি বলেছিলিস? কি বলেছি আমি? ইরা আমার সামনে এসে টেবিলের উপরে বসে আমাকে বলল, তুই বাবাকে বলিসনি তুই চাকরি ছেড়ে দিবি? আমি কি বলবো আর না বলবো সেটা আমার একান্তই বিষয়। ও তাই বুঝলাম। শুনলাম তোর জন্য নাকি মেয়ে দেখছে। দেখুন ম্যাম, এটা অফিস, এখানে কাজের কথা বললে ভালো হয়। তাছাড়া আমি তো ছেলে, বয়স তো আর কম হয়নি। আমার বয়সের অনেকেই 1 ডজনের বাপ। ইরা একটু দাঁত কটমট করে বলল, তোর মতো ছেলেদের কয়েক ডজন বাচ্চা, তাই না? আমি মাথা নেড়ে বললাম। আমার দিকে তাকিয়ে তার চোখ জোড়া বন্ধ করে দাঁত মুখ খিচে হাতের আঙুলগুলো মুষ্টি বন্ধ করে রাখলো। কিছুক্ষণ পর চোখ খুলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আমি যদি বলতে ভুল না করি, ইরা এতক্ষণ নিজের রাগ কন্ট্রোল করছিল। ইরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখো নেজাত, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি তো, তাই কারোর সাথে সহ্য করতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আমার একটা কল আসছে, কথা বলি। আমার কথা শুনে ইরা অনেকটা ভ্যাকাচাকা খেয়ে গেল। সে ভাবতেও পারেনি তার কথা আমি কান না দিয়ে আমি এমন একটা কথা বলবো। আগে এমন কোনো সময় গিয়েছিল যে কল পরে আমি আগে ইরার সঙ্গে কথা বলতাম, আগে ওর কথাগুলো শুনতাম, শত কাজ থাকলেও তার কথাগুলো পালন করতাম। আজ এত বড় একটা ইম্পর্টেন্ট কথা বলছে, অথচ আমি নাকি কলে চিন্তা করছি। এটা ইরা ভাবতে দু চোখে ছলছল করে উঠল। এদিকে আমি ফোন নিয়ে হাতে নিয়ে কেবিন থেকে বের হয়ে চলে আসলাম। আসলে সত্যি বলতে আমার ওখানে কল আসেনি, কলের নাম করে ওখান থেকে কেবিন থেকে বেরিয়ে এসেছিলাম। বিশ্বাস করবেন না, কিছুদিন আগে ওকে চোখে হারাতাম, কিন্তু এই কয়েকদিনে ওর চেহারাটা দেখলে কেমন জানি বিরক্তি চলে আসে। বেশ কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখলাম, তারপর নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। এদিকে ইরা ভাবছে আমি এখনো কেন আসিনি, সেই কখন গেলাম। এটা ভেবে সিসিটিভিতে চোখ দিয়ে দেখলো আমি নিজের কেবিনে বসে কাজ করছি। এটা দেখে ইরা বেশ রেগে গেল আর কটমট করে বলল, নিজের ভুলের জন্য রাগটাও দেখাতে পারছিল না, ইচ্ছে করছে মাথার চুলগুলো ছিঁড়ে টাকলা করে দিই। এই বলে ইরা হনহন করে বের হয়ে আমার কেবিনে চলে আসলো। ইরা আমার কেবিনে আসতেই আমি দাঁড়িয়ে বললাম, আরে ম্যাম, আপনি কেন আসলেন? আমাকে ডাক দিলেই হতো।
আমার কথা শুনে এরা বেশ রাগ হলেও ভিতরের রাগটাকে চেপে রাখলো। ডাকবো কেন? তুমি একটু আগে কথা বলার নাম করে আমার কেবিন থেকে বেরিয়ে আসলে, যেখানে আমার কথাই শেষ হয়নি। তাহলে তোমার উচিত আমার কেবিনে যাও, এখন আর আসা না। তাহলে তোমার উচিত আমার কেবিনে যাও, এখানে আসে না। আবার ঠিক করে বলি, ম্যাম আপনি আসলেন কেন? আসলে ম্যাম ভুলে গেছিলাম। আচ্ছা কি যেন বলবেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আমার কথা শুনে এরা একটু খুশি হলো, আর যখনই কিছু বলতে যাবে তখন আমি বললাম, তা ফাইলে কি যেন সমস্যার কথা বলছিলেন যে, দেখি ফাইলটা দেন তো। আমি তোকে কখন ফাইলের কথা বলেছি? কেন আমাকে আপনি কেবিনে ডেকে কি জানি ফাইলের সমস্যার কথা বলবেন না? আমি তোকে ফাইলের কথা বলেছিলাম? তা না তো কি। একটু আগে বললাম আর একটু পর ভুলে গেলি? আসলে ম্যাম হয়েছে কি, অতীতের কিছু মনে না রাখাই ভালো। অতীত মানে কষ্ট দেয়, আর আমি চাই না অতীত মনে রাখতে। যেখানে অতীত ভুলে গেলাম সেখানে অতীতের কিছু নিয়ে আসা সম্ভব না। কথাটা আরো সহজভাবে বলতে পারতিস, তবে আমিও কিন্তু নাছরবান্দা। যেহেতু বুঝে গিয়েছেন সেহেতু কথাটা সহজ ছিল। আর যেখানে বিশ্বাস করার মতো পিলার নেই সেখানে ছাদ টিকে থাকার প্রশ্ন আসে না। আর যেখানে মেন বিশ্বাসের পিলারটাই ভেঙে যায় সেখানে ছাদ ভেঙে পড়াটা সময়ের ব্যাপার। আর একবার না একবার সেই ছাদ ভেঙে পড়লে সেটা কিন্তু আর ঠিক করা যায় না। কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে ভালোই শিখেছ, তবে তুমি এটা জানো না সবকিছু আবার নতুন করে গড়া যায়। তবে ঠিক আগের মতো গড়া যাবে ম্যাম। কাজ অনেক দিন আর অনেক দিন করতে হবে। প্লিজ ক্ষমা করে দাও না। সেদিন তুমি আমাকে বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ক্ষমা করে কাছে নিতে সমস্যা কোথায়? তখন নেশা ছিলাম তাই বলে ফিরেছি। আসলে ম্যাম চরিত্রহীন লম্পট, তাই একটু নেশা পানি করে মেয়েদের উল্টাপাল্টা কথা বলি। আর আপনি সেটা সত্যি ভেবে নিয়েছেন, এর জন্য আমি সরি। আসতে পারেন ম্যাম। প্লিজ নেই। দয়া করে কেবিন থেকে বের হয়ে যান। ও সরি, এটা তো আপনার অফিস, আমি গেলাম। এটা বলে বের হয়ে চলে আসলাম অফিস থেকে। আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে চোখের পানি ফেলছে। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। আর এই 1 সপ্তাহে যতবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছে ততবারই আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আজকে অফিস যাচ্ছি, তবে কাজ করতে নয়, রিজাইন দিতে। আমি অফিসে এসে সোজা ইরার কেবিনে গেলাম। ইরা আমাকে দেখে একটা হাসি দিল। আর দাঁড়িয়ে কেন, বসে পড়ো। থাক, আমি দাঁড়িয়ে থাকতে আসিনি। এই নিন আমার রিজাইন লেটার। সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, কি আছে এই কাগজে? আপনি খুলে দেখতে পারেন। ইরা এবার কিছুটা কাঁপা কাঁপা হাতে কাগজটা নিয়ে খুলল আর আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকালো। এখন আমি আসি। তুমি এটা কেন করছো? রিজাইন কেন দিচ্ছ? আমার মতো ছেলে এই অফিসে চাকরি করার যোগ্যতা নেই। তাছাড়া একটা লম্পট এই অফিসে থাকলে এই অফিসের মান সম্মান যাবে। বললেই হলো চাকরি ছাড়বে? আমি তোমার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করছি না। সেটা আপনার ব্যাপার, বাট আমি এই অফিসের আসছি না। এই বলে যখন আমি কেবিন থেকে বেরোতে যাব তার আগে ইরা আমার হাত ধরে ফেললো। হাত ছাড়েন, আমার মতো লম্পটের হাত ধরলে আপনার মান সম্মান চলে যাবে। ইরা আমার সামনে এসে বলল, সম্মান গেলে যাক, তারপরেও আমি তোমাকে ছাড়ছি না। প্লিজ চাকরি ছেড়ে যেও না। আপনার আব্বু 1 সপ্তাহ পর চাকরি ছাড়তে বলেছে, আর আজ 1 সপ্তাহ শেষ। আমি গেলাম। আচ্ছা, তোমার যা ইচ্ছে তাই করো, তারপরেও আমাকে ক্ষমা করো প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে আপন করে নাও। এতদিন আমাকে ছাড়া যেভাবে ছিলেন আমার মনে হয় সেভাবে থাকতে পারবেন। আর তাছাড়া আমার মতো চরিত্রহীন লম্পট ছেলে আপনার মতো সুচরিত্র মেয়ের সাথে মানায় না। আর আমার তো ক্যারেক্টার ঠিক নেই, না জানি কখন কাকে রেখে কি নিয়ে চলি। বাকি কথা বলতে যাবো তার আগে ইরা হঠাৎ করে আমার ঠোঁটে কিস করে বসলো। আমি ছাড়ানোর চেষ্টা করলেও ইরা আমাকে ছাড়ছে না। একটু পর আমাকে ছেড়ে বলল, তুই শুধুই আমার, অন্য কারো হওয়ার কথা মাথায় আনবি না। জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন। এটা বলে কেবিন থেকে বের হতে যাব এমন সময় দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার সামনে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বলে আর কিছু বলতে যাব তার আগে ইরা বলে উঠল, বাবা, ও তো চাকরি ছেড়ে দিচ্ছে। কি বাবা, এটা কি সত্যি? জি আঙ্কেল, অনেক তো চাকরি করলাম, এখন একটু প্যারাচারা জীবন চালাতে চাই। আচ্ছা, কি কারণে চাকরি ছাড়ছো এটা বলো। এমনি আঙ্কেল। না বাবা, ও মিথ্যা বলছে। তাহলে সত্যিটা কি? জানি না কেন, তবে সে মিথ্যা বলছে। নেজাব, কি কারণ বলো। স্যার এমনিতে বলেছি। আর আমি আসি, রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। এটা বললেই বের হয়ে গেলাম। তুই কান্না করছিস কেন? আসলে বাবা, ও আমার জন্য চাকরি ছাড়ছে। তুই আবার কি উল্টাপাল্টা করলি? তাহলে শুনো। এরা একে একে সব বলল। এই ব্যাপার, এটা আগে বললেই হতো। তুই কান্না করিস না, আমি দেখছি ব্যাপারটা।
অন্যদিকে আমি বাসায় ফিরতে আপু আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এটা পরেই রেডি হয়ে থাকিস। হঠাৎ এমন কেন? তোর জন্য মেয়ে দেখতে যাব, তাই। এত তাড়াতাড়ি? সেটা তোকে ভাবতে হবে না, যা তো। এটা বলে আপু চলে গেল। আপুর কথায় আর পাঞ্জাবির দিকে তাকিয়ে বুকের মধ্যে কেমন জানি ধুক ধুক করে একটা মোচড় দিল। কেন এমন হচ্ছে জানি না, বাট কেন জানি বুকের ভিতরে একটা চাপ অনুভব করছি। আর কিছু না ভাবে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে বিছনায় বসে আছি আর ফোন টিপছি। একটু পর আপু এসে বলল, কি রে, রেডি হয়েছিস? হুম। তাহলে চল। এটা বলতেই আপুর পিছন পিছন যেতে লাগলাম। গিয়ে দেখি বাবা মাও রেডি হয়ে বসে আছে। তারপর সবাই মিলে একটা গাড়ি করে পাত্রী দেখার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি বাজারে এসে থামলো। এদিকে আমি ফোন টিপছি। নেজাত গিয়ে 5 কেজি মিষ্টি, 5 কেজি সন্দেশ আর ভালো দেখে কিছু ফল নিয়ে আই। আমি কিছু না বলে চলে গেলাম। অন্যদিকে ইরা অফিসে বসে আছে আর আমাকে মিস করছে। অন্যদিন তো আমাকে দেখে দিন কাটাতো। ইরা আমার কথা ভাবতে ভাবতে আমার নাম্বারে কল দিল। এদিকে আপু নুসরাতকে নিয়ে বসে আছে। তখনই দেখলো সিটের মধ্যে ফোন পাচ্ছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, সবকিছু ভুলে যাই। দেখো ফোনটা নিয়ে গেল না। এটা বলে আপু ফোন ধরে রিসিভ করে। আসসালামু আলাইকুম। এটা বলে আপু ফোন ধরে রিসিভ করে। এইদিকে ইরার মাথাটা গরম। ফোন ধরছে একটা মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? নিজাত কই? জি, আমি নিজেদের ফোন, কিন্তু আপনি কি? ইরা একটু লজ্জা পেয়ে বলল, আসলে আমি নিজাতের হবু বউ। ওই পাশ থেকে মেয়ের কথা শুনে আপু বেশ অবাক হলো আর বলল, কি বলে, নেজাত তো এখনো জানে না আমরা তার বিয়ের জন্য কাকে দেখতে যাচ্ছি। তাহলে তো বলেন কে? এদিকে আবুর কথা শুনে ইরার মাথা যেন ঘুরতে লাগলো। কি মানে বুঝলাম না আপু, মেয়ে দেখতে যাচ্ছে মানে? আরে আজকে সবাই মিলে আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সব যদি ঠিকঠাক হয় তাহলে বিয়ে কনফার্ম। আপুর কথা শুনে ইরা পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ইরার কান্না আপু স্পষ্ট বুঝতে পারছে। এই মেয়ে, মনে হয় তুমি কান্না করছো, কিন্তু কেন? আপু প্লিজ মেয়ে দেখতে যাবেন না। আমি আপনার ভাইকে খুব ভালোবাসি। প্লিজ আপু, ওকে ছাড়া বাঁচতে পারবো না। কান্না করিও না প্লিজ, নিজেকে সামলাও। কে তুমি? তোমার নাম কি? আপু আমি ইরা। ইরার নাম শুনে আপু কিছুটা রেগে গেল। তুমি কল কেন দিয়েছো? রাখো, আর কল দিবে না। প্লিজ প্লিজ আপু, আমি অনেক ভুল করেছি। তবে বিশ্বাস করেন আমি নিজাতকে অনেক ভালোবাসি। আর নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখলে সহ্য করবে? ওটা মানলাম, তবে উচিত ছিল জিজ্ঞেস করার, কিন্তু তা করনি। তুমি জানো তোমার জন্য আমার ভাই প্রতি রাত কান্না করতো। আপু আমার ভুল হয়েছে, প্লিজ বিয়েটা আটকান। আমি কথা দিচ্ছি নিজাতকে কখনোই কষ্ট দেব না। হয়েছে, কান্না থামাও। আর বিয়ে হচ্ছে না, মেয়ে দেখতে যাচ্ছি। বিয়ে অনেক দূর, কান্না করিও না। আপু ইরাকে একটুকু সান্ত্বনা না দিয়ে কলটা কেটে দিল। কিন্তু তার আগে ইরা আপুর নাম্বারটা নিল। এদিকে আমি সবকিছু নেওয়া শেষ। গাড়িতে উঠে বসতে গাড়ি চলতে লাগলো। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে পৌঁছলাম। তখন আম্মু বলে উঠল, এই তো আমার বাসায় চলে এসেছে, নামলাম সবাই। আম্মুর কথা শুনে বুঝলাম এই বাসায় আমরা মেয়ে দেখতে এসেছি। বেশি কথা না বলে ভিতরে চলে গেলাম। অন্যদিকে ইরা আর এক মুহূর্ত বসে না থেকে অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় এসে তার বাবাকে বলল, বাবা, ও বাবা কই তুমি? ইরার বাবা রুম থেকে বের হতে হতে বলল, কিরে তোর এই অবস্থা কেন? কি হয়েছে? কান্না করছিস কি জন্য? তুমি অফিসে বলেছিলে আমার আর নিজাতের বিষয়টা দেখবে। তো কি হয়েছে? ওর জন্য মেয়ে দেখতেছে। আজকে মেয়ে দেখতে গিয়েছে। বাবা কিছু করো। তুই শান্ত হ। মেয়ে দেখতে গিয়েছে, বিয়ে তো হয়নি। কবুল বলতে কতক্ষণ সময় লাগে? তুমি কিছু একটা করো বাবা, আমি নয়তো কিছু একটা করে ফেলবো। নেজাত মেয়ে দেখতে গিয়েছে, শুধু এটা মাথা রাখ, নেজাত আমার মেয়ের জামাই হবে। সত্যিই তো? যদি না হয় কিন্তু আমাকে হারাবে। সত্যি বলছি মা। এটা বলে ইরা চলে গেল। আর রুমে গিয়ে কেন জানি বসে থাকতে পারছে না। এদিকে আমরা বসে আছি সোফায়। মেয়েকে আমার পাশে বসানো হলো। আমি কিছু বলছি না, আমার জানি কেমন লাগছে। তারপর আম্মু আব্বুর পেটে একটা গুঁতা দিল। কি সমস্যা? এখানে ফাজলামি করছো কেন? দেখো না দুজনকে কত সুন্দর মানাচ্ছে। কি সমস্যা? এখানে ফাজলামি করছো কেন? খালি নিজেরটা দেখে। আপুকে উদ্দেশ্য করে বলল, এই নেজারদের সাথে কেমন মানাচ্ছে? মোটামুটি। এদিকে আমার কেমন জানি অস্থির লাগছে। বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। এরই মধ্যে ইরা দিচ্ছে বারবার কল।
তাই কলটাও কেটে দিচ্ছি। এক পর্যায়ে নাম্বারটা ব্লক করে দিলাম। যে ভালোবাসায় বিশ্বাস নেই সেটা কেমন ভালোবাসা? আগে ছুঁড়ে ফেলে এখন আবার ঢং করতে মারে। অন্যদিকে আমি কল ধরছি না দেখে ইরা আরো রেগে গিয়ে নিজের চুল নিজে ছিঁড়তে মন চাচ্ছে। কুত্তা বিলাই হুনমান, তোকে একবার বাগে পাই বুঝাবো আমি কি চিনিস। এইদিকে আব্বুর ফোনটা বেজে উঠল। তোমরা কথা বলো, আমি একটু আসি। এই বলে আব্বু বাইরে চলে গেল। একটু পর হাসি দিয়ে আব্বু আম্মুর পাশে বসে আম্মু বলল, আমার বান্ধবীর তো ছেলে পছন্দ। হতে পারে, কিন্তু তোমার ছেলের কি মেয়ে পছন্দ? নিশ্চয় হবে। আমার পছন্দ মানে আমার ছেলের পছন্দ। তাক, আর বেশি ভাব নিতে হবে না। তখন মেয়ের বাবা বলে উঠল, তা ভাইজান, আমাদের মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? এইদিকে লোকটার কথা শুনে কেন জানি বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আর চিন্তা করতে লাগলাম আব্বু কি বলে। আঙ্কেলের কথা শুনে যেই আব্বু কিছু বলতে যাবে তার আগে আব্বু বলে উঠল, দেখুন, আমাদের পছন্দ দিয়ে কি হবে? যদি মেয়ে ছেলে নিজেদের পছন্দ না করে, তাই বলছি তাদের একা কথা বলতে দিন, পরে তাদের সিদ্ধান্তের উপরে ভর করে আমরা সামনে আগাবো। আন্টির মুখে মিম, তার মানে মেয়েটার নাম মিম। মেয়েটা উঠে আমাকে ইশরায় আসতে বলল। আমি মেয়েটার পিছন পিছন যেতে লাগলাম। এদিকে ইরা আমাকে না পেয়ে আপুকে মেসেজ দেয়, আসসালামু আলাইকুম, ওখানে খবর কেমন? ওয়ালাইকুম আসসালাম। বলতে পারছি না, এখন ভাইয়ের মেয়েটা একা কথা বলতে গিয়েছে ওদের সিদ্ধান্তের উপরে। আপু প্লিজ প্লিজ কিছু একটা করো, ও তো আমার ফোন ধরছে না, ব্লক মেরে রেখেছে। আমার হাতে কিছু নেই, সব নিজেদের হাতে। এইদিকে আমি ছাদে এসে দাঁড়াতেই, কি করেন? এই তো দাঁড়িয়ে আছি। আমার উত্তর শুনে মেয়েটা আমার দিকে কেমন করে জানি তাকালো। আই মিন কাজ কি করেন? কিছু না। কেন, আপনার আম্মু কিছু বলেনি আমি কাজ কাম করি না? না। তা আপনি কি করেন? এই তো একটা কোম্পানিতে জব করছি। ভালো। মেয়েটার এমন কথা শুনে একটা মুচকা হাসি দিলাম। তা আপনাকে আমার কেমন লেগেছে? ভালোই লাগছে। কথাটা শুনে আমার হাসিটা চলে গেল। শালার ভাবলাম কি আর হলো কি, তার মানে আপনার বিয়েতে আপত্তি নেই? এটা কখন বললাম? আপনাকে ভালো লাগছে মানে এই না যে বিয়েতে রাজি আছি। আসলে বুঝতে তো পারছেন। থাক, আর বলতে হবে না, তাহলে এখন নিচে যাই। এটা বলে আমি নিচে চলে গেলাম। মেয়েটা আমার এমন কাজ দেখে একটু অবাক হলো, তারপর আবারও চলে গেল। নিচে আসতে আম্মু আমাকে জিজ্ঞাসা করতে আমি অপেক্ষা থাকতে বললাম। একটু পর মিম নিচে আসলো। মিমকে দেখে আব্বু আম্মু একটা হাসি দিল, সাথে তার বাবা মাও তো আছে। এটা দেখে মিম ভাবলো, তার মানে এই ছেলেটা হ্যাঁ বলছে? মিম সোজা বলে দিল না। মিমের কথা শুনে হঠাৎ আব্বু বলে উঠল, আলহামদুলিল্লাহ। আব্বুর কথা শুনে আমি একটু হেসে দিলাম। তবে মিমের কথার সাথে মনের ভিতরে কেন জানি চাপাটা ছিল, ওটা একটু সরে গিয়েছে মনে হয়। আঙ্কেল, আমি বিয়েতে হ্যাঁ বলিনি, না বলছি। কিন্তু কেন? মা, ও তো বেকার, আর আমি চাকরি করে বেকার ছেলেকে বিয়ে কিভাবে করব? এই কথা শুনে আম্মু আপু কিছু বলতে যাবে তার আগে আব্বু বলে উঠল, ধন্যবাদ মা তোমাকে, আর তোমরা চলো। কিন্তু আব্বু? কোনো কিন্তু না, দেরি হচ্ছে। আরে বললাম না, কথা না বলে চলো। এইদিকে আমি তো আরো আগে হাঁটা তুললাম। মিম আব্বুর এমন ব্যবহার দেখে অবাক হয়ে বলেই ফেললো, মা বাবা, এই কেমন ফ্যামিলিতে বিয়ে দিতে চাইছিলে? ছেলে বেকার, বাপ তো আধা পাগল। বলছি বিয়েতে রাজি না বলে আলহামদুলিল্লাহ, আবার বলে ধন্যবাদ। এইটা বলে মিম তার বাবা মার দিকে তাকিয়ে দেখলো তার বাবা মা রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে কি ভাবিস? সামান্য কোম্পানিতে 20,000 টাকাতে জব করিস মানে একেবারে অনেক বড় হয়ে গেছিস নাকি? আমি কি এমন বলছি নাকি? কি বলিসনি? তুই কোথায় জানলি ছেলেটা বেকার? ছেলেটা বললে আর তুই বিশ্বাস করলি? তাছাড়া ছেলেটা বেকার হলেও সমস্যা ছিল না, ওর নাতিপুতি ও ওর সম্পত্তি খেতে পারবে। তুই যে বললি ছেলে বেকার, তুই জানিস ছেলেটা এএফ গ্রুপের ম্যানেজার। ছেলেটা হয়তো তোকে বোঝার জন্য এমনটা বলছে, আর তুমি নিজে চাকরি করো বলে নিজেকে অনেক বড় মনে করে ফেলছো। আর সেই জন্য ছেলের বাবা হাসছে। কি? এটা আমি কি করলাম? এখন বসে বসে আফসোস করো, ওদের বললে আর আসবে না। হাজারে এমন একটা পাওয়া যায়। 20,000 টাকার চাকরি করে অনেক বড় হয়ে গিয়েছি। এটা বলে মিমের মা চলে গেল। অন্যদিকে নিজেকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে, তাই কানে হেডফোন দিয়ে গান শুনছি। একটু পর বাসায় চলে আসলাম। আব্বু আম্মুকে নিয়ে আগে চলে গেল। আমি তো খুশি মনে হেঁটে যাচ্ছি, আপু যাচ্ছে বাসায়। দরজা দিয়ে ঢোকার সামনে থাকা মানুষগুলোকে দেখে আমার খুশিটা এক মুহূর্তের জন্য যেন চলে গেল। এখন আমার মাথায় কিছু একটা করছে। আমরা তো বাইরে ছিলাম, তাহলে এরা এখানে কি করে?
এই সময় ভাবছি, হঠাৎ ইরা এসে আমাকে জড়ে ধরলো। ইরা ও তার বাবা মাকে আমাদের বাসায় দেখছি। ইরা আমাকে জড়ে ধরে এমন একটা কাজ করলো, মনে হয় আমি যেন তার ইরা আমাকে জড়ে ধরে এমন একটা কাজ করলো মনে হয় আমি যেন তার গফ। ইরা আমাকে জড়ে ধরে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কুত্তা বিলাই হনুমান, আমার কাছে তুই অন্য কাউকে বিয়ে করতে গিয়েছিলিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমি ইরার হাত ধরে ধরলাম। ওই আমাকে ধরলি কেন? ছাড় আমাকে। দেখুন সবাই দেখছে, আমাকে ছাড়ুন। দেখলে কিছু হবে না। এটা বলে আমার চুল ধরে টানতে লাগলো। এটা কি মুশকিলে পড়লাম? ছাড়ো বলছি, আমি ব্যথা পাচ্ছি। ইরা আমার চুল ছেড়ে বলল, আজকের মতো ছাড়লাম। এই বলে ইরা আমার হাত ধরে সবাই বসিয়ে সে আমার এক হাতে হাত গুজে দিয়ে বসে আছে। শালা এমন ভাব ধরছে যেন আমি কোথাও হারিয়ে যাব। এদিকে সামনে আঙ্কেল, তাকিয়ে দেখি আঙ্কেল মনে মনে ফোন টিপছে। কি মেয়ের বাপ রে, সামনে মেয়ে এমন করছে, একটুকু লজ্জা নাই। অন্যদিকে আন্টি তো অনেক আগে কোথাও যেন গিয়েছে। আমি চুপ করে বসে আছি, তখনই দেখলাম আন্টি আর আম্মু আসছে। বাহ বাহ, এত সুন্দর বৌমা রেখে আমি আরো গেলাম একটা ডাইনিকে দেখতে। তখন আব্বু কোথা থেকে এসে বলল, আগে তো বিশ্বাস হলো না আমার কথা, এখন কেন এত প্রশংসা করছো? তখন আঙ্কেল বলে উঠল, আর সবাই যখন আমার মেয়েকে পছন্দ করে ফেলেছো, তাহলে কথা সামনে আগানো যায়। তারপর সবাই মিলে একসাথে সবাই বসলো। আপুকে দেখলাম নাস্তা নিয়ে আসছে। নাস্তা এনে আপু টেবিলের উপর রেখে বসলো। এদিকে আমি তো যতবার ইরা হাত ছাড়ানোর চেষ্টা করছি, তত জন্য বেশি করে চেপে ধরেছে। প্লিজ ম্যাম ছাড়ুন, আমি রুমে যাব। রুমে কেন? ওয়াশরুমে যাব তাই। আচ্ছা আচ্ছা, চলো তাহলে। চলো মানে? আপনি বসেন। তা হবে না বেবি, তুমি পালিয়ে যাবে। 2 তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাব আমি? তোমার বিশ্বাস নেই? হাতটা তো ছাড়ো। এটা বলে একটু জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম। কিরে, কোথায় যাস? রুমে ফ্রেশ হতে। তারপর আমি যেতে লাগলাম। এটা আমার পিছন পিছন খুশি মনে আসছে। আমি একটু তাড়াতাড়ি করে রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। এই ডাইনি একবার জোরে ধরেছে, আয়। শালি পুরো ম্যাগনেটের মতো, আটকালে একবারও ছাড়তেই চায় না, অসহ্য। এদিকে ইরা এসে রুমের দরজায় কড়া নাড়তে নাড়তে বলল, নেজাত দরজা খোলো। দরজা খোলা হবে না আপু, আপনি এখন আসতে পারেন। আপু, ওই কুত্তা আমি তোর বউ হব কিছুদিন পর। আমি বিয়ে করলে তো বউ হবেন, আর আপনি আমার আপু লাগেন। আপুকে কি আর বিয়ে করা যায়? কুত্তা, ভাবছিলাম আগে প্রেম করব, কিন্তু তোর কাজের জন্য এটাও হলো না। তুই দাঁড়া, আজকে তোরে আমি বিয়ে করবই। স্বপ্ন দেখা শেষ হলে ঘুম থেকে জেগে যান তো এখান থেকে, ফুট। এটা বলে আমি বিছনায় বসে গেম খেলতে লাগলাম। এদিকে বিয়ের ব্যাপারে আব্বু আম্মু আঙ্কেল আন্টি কথা বলছে। সে মুহূর্তে ইরা রেগে আসলো। এরা মামুনি, তোমার কি হলো? তুমি রেগে আছো কেন? আঙ্কেল, আপনার ছেলে আমাকে রুমে ঢুকে দিচ্ছে না, চলে যেতে বলেছে। আর আমাকে আপু বলেছে, আর বলেছে নাকি বিয়ে করবে না। আরে রাখছো কেন? ও দুষ্টুমি করছে। যাই করুক, আমি বুঝি আর না বুঝি, আজকে ওকে আমি বিয়ে করবই। ইরার কথা শুনে সবাই বড় বড় চোখ করে ইরার দিকে তাকিয়েছে। এদিকে আপু মনে মনে বলছে, ভাই, তোমার জীবন তেজপাতা করে ছাড়বে এই মেয়ে। এটা মেয়ে নাকি অন্য কিছু? ইরা, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে? বাবা, আমি ঠিক বলছি। আর আঙ্কেল আন্টি, আপনাদের কি কোনো সমস্যা হবে? আরে না, কোনো সমস্যা হবে না। তাহলে তো হয়েই গেল। বন্ধু, কাজী ডাক, আজকে বিয়ে হবে। আব্বু আম্মু বলে উঠল। এটা বলতে আপু ইরাকে নিয়ে চলে গেল, আর আব্বু আঙ্কেল কথা বলতে লাগলো। আম্মু এসে আমার রুমের দরজা নক করা নাড়ছে। এদিকে আমি তো গেম খেলতে মগ্ন। হঠাৎ মনে হলো দরজাকেও ধাকাচ্ছে, তাই দরজা খুলে বললাম, মনে হয় ডাইনি চলে গিয়েছে। কে বাইরে? আমি। দরজা খোল বাবা। আম্মু, ডাইনি কি চলে গেছে? আইসে আমাকে বিয়ে করতে। আমাকে বিয়ে করলে বললেই হলো, বিয়ে করতে পারবে নাকি? রাক্ষসী কোথাকার। এই চুপ কর, তুই এসব কি বলছিস? কে ডাইনি? ওই যে ইরা ম্যাডাম আর কি। আচ্ছা তুমি বলো তো, মেয়েটা কেমন রাক্ষসী না? একটা থাপ্পড় দিব। আমার বৌমার নামে উল্টাপাল্টা বলবি তো। আমি তো আম্মুর কথা শুনে টাসকি খেলাম। বৌমা মানে? বিয়ে করলাম না। একটু পর বিয়ে হবে, নিচে আয় রেডি হয়ে। কি বিয়ে? কার সাথে? ইরার সাথে। আম্মু তুমি ভাবলে কি করে আমি ওকে বিয়ে করব? ওর মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপচাপ নিচে আয় আমার সাথে। আম্মু আমি বলেছি না আমি ওকে বিয়ে করব না। এইবার আম্মু বলল,
তুই করবি না, তোর বাপ করবে। তাহলে আব্বুকে করো। কথাটা বলতে আম্মু আমার কান টেনে ধরে আমাকে নিয়ে হাঁটতে লাগলো। বেশি পাকনা হয়েছিস, তোর রেডি হওয়া লাগবে না, বিয়ে তো তোকে করতেই হবে। এটা বলতে বলতে আম্মু আমাকে নিয়ে এসে বসালো আব্বুর সাথে। সার সেরে এতক্ষণে যা সাহস ছিল তা তো এখন পিছন দিয়ে চলে গিয়েছে। কিরে, কি শুনলাম? বৌমার সাথে 2 বছর প্রেম করে এখন বলছিস বিয়ে করবি না? সাহস তো কম না তোর। আমি তো কিছুই বলতে পারছি না। কি হলো, কথা বলছিস না কেন? থাক, আর ভয় দেখাতে হবে না। এটা বলতে বলতে দেখি পেটুক বন্ধু হাজির সাথে কাজীও হাজির হয়ে গেল। আঙ্কেল, কাজে নিয়ে আসলাম। শালা হাসির মাঝখানে কথা শুনতে ইচ্ছে করছে, মুখের মধ্যে গোবর মেরে দিই। একটু পর ইরাকে আনলো আপু আর এনে আমার পাশে বসালো। সবকিছু নিয়মকানুন মেনে বিয়েটা শেষ হয়ে গেল। ডাইনিকে করে ফেললাম বিয়ে। সবাই এক বুক হাসি নিয়ে আমাকে কুরবানি দিয়ে ফেললো। আলহামদুলিল্লাহ বলো। আমি অমনি বসে আছি। সবকিছু শেষ হওয়ার পর আপু ইরাকে নিয়ে চলে গেল আর আমি চলে গেলাম সাদে। সাথে সাইনও আছে। দেখ, আগে কি হয়েছে না হয়েছে এটা ভুলে যা, নতুন করে শুরু কর। যত কিছুই হোক, ইরা ম্যাম কিন্তু তোকে আসলে ভালোবাসে। কিন্তু এখন আমার ওকে দেখলেই গা চলে। সমস্যা নাই, পানি ঢেলে দিবি, আগুন নিভে যাবে। কথাটা বলতেই সাইন আমার দিকে তাকালো। এই ভেবে কিছুক্ষণ আড্ডা দিয়ে একটু পর সাইন আমাকে রুমের সামনে নিয়ে এসে একটা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইরা আমার উপস্থিতি টের পেয়ে একটু নড়াচড়া করে বসলো, কিন্তু আমি সেই দিকে খেয়াল না দিয়ে সবাই বসলে পড়লাম। এইদিকে ইরা আমার ভাবছে, কি হলো? ও তো রুমে এসেছে, তাহলে এখন আমার সামনে আসছে না কেন? কথা বলছে না কেন? এটা বলে ইরা ঘোমটা তুলে সামনের দিকে তাকিয়ে দেখে আমি সবাই বসে বসে ফোন টিপছি। ইরা এবার একটু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে এসে কোমরে হাত দিয়ে বলল, তোমার সমস্যা কি? এতক্ষণ ধরে বসে আছি আর তুমি ওখানে বসে আছো, কি হয়েছে? কিছু হয়নি, আর কিছু হবে না। আমাকে আমার মতো থাকতে দিন আর আপনি আপনার মতো থাকেন। ইরা আমার সামনে এসে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, কি সমস্যা আজকে, কি তুমি জানো না? অনেক তো হলো, এবার রাগটা একটু কমাও না প্লিজ। আপনার সমস্যা কি? আমি কি খেলার পুতুল যে যখন চাইবেন নাচাবেন আর যখন চাইবেন ইচ্ছা হবে ছুঁড়ে ফেলে দেবেন? নেজাত, চুপ থাকেন আপনি। আপনি যা করবেন তা ঠিক করবেন, তা ভুল যা করেছেন ক্ষমা চাইবেন। আপনার পক্ষে সব হতে পারে, কিন্তু আমি সবকিছু করতে পারবো না। আপনার কাছে ভুল না করে কুত্তার মতো পিছন পিছন ঘুরে ক্ষমা চেয়েছি, আর আপনি আমাকে আপনার আশেপাশে থাকতে দেননি। আর আজকে আপনি এসে ভুল স্বীকার করলেন আমার কাছে, আর আমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করলাম, কিন্তু জোর করে তো আর বিয়ে করে নিলেন। আপনার ভালোবাসা আপনার, আর আমার কিছুই না। এমন করে বলছো কেন? আমি তো বলছি ভুল করেছি। আমিও তো বলছি ভুল করেছি, তাই বলে কি আপনাকে জোর করে বিয়ে করেছি? আমি তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করছি। আমি চাই না আমার জায়গায় অন্য কেউ নেই। হ্যাঁ, ভালোবাসা। তাই এতদিন ভালোবাসা কই ছিল? দেখো, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। বিয়ে হয়েছে, এখন আপনি আপনার মতো, আমি আমার মতো। আচ্ছা এটা বলো, আমার সাথে কোনো ছেলেকে দেখলে তুমি কি সহ্য করতে? তাও আমি ওই ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর সেই ছেলেটা তোমাকে, আর সেই ছেলেটা আমাকে। এখন হয়তো মুখে বলবে কর্তা না, কিন্তু বাস্তবতা ভিন্ন। যেটা হয়ে যায় সেটা উল্টোটা বলা সহজ, কিন্তু আসলে করাটা কঠিন। আমার জাস্ট ভুল একটা হয়েছে তোমার সাথে কথা না বলায় এই বিষয় নিয়ে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই তো এমনটা করেছি। আজ যদি ভালো না বাসতাম, ঠিক অবিশ্বাস না করে তোমার সাথে আলাদা না হয়ে অন্যজনের হাত ধরে চলে যেতাম। তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে কষ্ট দিতে গিয়ে কষ্ট হচ্ছে, বলেই তো এই দেশ ছেড়ে চলে গিয়েছি। তোমাকে ভালোবাসি বলেই তো আমার অফিসে বয়স হয়ে এসেছি, ভাবলাম বেশ কিছুদিন কষ্ট দিয়ে আপন করে নেব, কিন্তু যেখানে আমি ভুল সেখানে কিসের কষ্ট? তোমাকে ভালোবাসি বলে তো 1000টা বিয়ের সম্বন্ধ ভেঙেছি। এর একটানা কথাগুলো শুনে আমি কি বলবো বুঝতেই পারছি না। আপনার কথা শেষ হয়েছে? হয়েছে। তাহলে গিয়ে ঘুমান। তুমি আসবে না? না। এরা এবার চোখ মুখ মুছে বলল, আচ্ছা তুমি কি সত্যি আমাকে কখনো ক্ষমা করবে না? সত্যি বলো। ইরার কথা শুনে একটু চুপ থাকলাম। চুপ থেকে লাভ নেই, তোমার সিদ্ধান্তের উপর ভিত্তি করেই অনেক কিছু ডিপেন্ড করবে। সত্যি বলো, তুমি কি আমাকে মেনে নেবে নাকি দূরে ঠেলে দেবে? আমি একটা বড় নিঃশ্বাস নিলাম, তারপর একটা শব্দে বললাম, না, আমি আপনাকে না ক্ষমা করব, না আমি আপনাকে মেনে নেব। ইরা আমার কথা শুনে একটু হাসার চেষ্টা করলো, তারপরে বলল, কারণগুলো বলবে? বেশি কারণ না, আসলে আমি একটা চরিত্রহীন লম্পট একটা ছেলে। আপনার মতো ভালো মেয়ের সাথে যায় না।
আর ক্ষমার কথা, আপনি তো ভুল করেননি, তাহলে ক্ষমা কিসের? তাহলে এটাই তোমার শেষ কথা? আমার এটা শেষ। কথাটা আর বলতে সুযোগ পেলাম না। এরপরে ইরা যা করলো তা আমার জীবনের কল্পনাও করতে পারিনি। আমার এটাই শেষ। কথাটা বলার সুযোগ আর পেলাম না। এরপরে ইরা যা করলো তা আমার জীবনের কল্পনাও করতে পারবো না। খেয়ে দিবে আবার আমার স্বামী, আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? বেশি বাড়াবাড়ি করলে তুমি কি করবা শুনি? প্লিজ, আমাকে কি মাফ করা যায় না? আমিও দেখি তুই কতদিন আমার থেকে দূরে থাকবি। এই বলে এরা বিছনায় শুয়ে গেল। এদিকে আমি ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। খাওয়া শেষ করে রুমে এসে দেখি ইরা সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আর মায়াবী মুখটা দেখে ইচ্ছে করছে তার মাঝখানে গিয়ে হারিয়ে যাই, কিন্তু ভয় করে সে যদি আবারও চলে যায় আমাকে রেখে। আমি কি করব? এসব ভাবতে ভাবতে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা চোখ খুলতে হালকা ভয় পেয়ে গেলাম। কারণটা হলো ইরা আমার বুকের মাঝখানে শুয়ে আছে আর আমি ইরাকে জড়িয়ে ধরে আছি। আমি যখন ইরাকে উঠিয়ে নিচে নামতে যাব তার আগে ইরা আমার গলা জড়িয়ে ধরে বলল, না না না, এত সহজে উঠতে দিচ্ছি না আমি। দেখুন, সকাল সকাল মুড খারাপ করবেন না প্লিজ। আমি তো মুড ভালো করতেই আসছি জানি। নামবে নাকি ফে? কথাটা বলার আগে ইরা নিচে নেমে পড়লো আর চিৎকার দিয়ে বলল, মা গো, মরে গেলাম রে। এই কি হয়েছে? কি হয়েছে তাই না? আমাকে ফেলে দিয়ে আমার কোমর ভেঙে বলছো কি হয়েছে? আরে আজব, আমি কখন ফেলে দিলাম? কি মিথ্যা কথা বলে রে বাবা, আমি আব্বুকে বলছি। আব্বুর কথা শুনে আমার কলেজে পানি চলে আসলো। এদিকে ইরা চিৎকার শুনে আব্বু আম্মু আপু সবাই দরজার ধাক্কা দিতে লাগলো। ইরামা, কি হয়েছে? চিৎকার দিলি কেন? নেজাত, দরজা খোল। আমি এবার দরজা খুলতে সবাই হন হন করে রুমে ঢুকে দেখলো ইরা নিচে পড়ে কোমরে ব্যথা ছটফট করছে। আপু আর আম্মু ইরাকে দেখে বলল, কি হয়েছে মা? কোমর ধরে আছিস কেন? আপনার ছেলে আমাকে সোফা থেকে ফেলে দিয়েছে। মাগো, আমার কোমরটা গেল। এবার সবাই আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো ইরার দিকে তাকিয়ে আছি। কি রে, তুই ওকে সোফা থেকে ফেললি কিভাবে? সেটা ওকে জিজ্ঞাসা করো। ভাবলাম এটা বলে লজ্জায় কিছু বলবে না, কিন্তু কে জানতো এই মেয়ের কাছে কোনো লজ্জাই নেই। তার মাঝে আরো বাড়িয়ে বলল, কি হয়েছে ভাবি? ইরার কান্না করতে করতে বলল, সকালে ঘুম থেকে ওকে ডেকে দিলাম ফ্রেশ হতে, সে উঠলো ঠিক, কিন্তু সবাই ঘুমালো। তাই আমি ওনার বুকে গিয়ে শুয়ে সুন্দর করে ডাকতে লাগলাম, কিন্তু উনি বিরক্ত হয়ে আমাকে দিল ফেলে। ভাই, এই মেয়ের কথা শুনে আমি তো হা করে তাকিয়ে আছি। আর আব্বু আম্মু কি বলে বুঝতে পারছি না, শুধু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু আর আপু ইরাকে যেই তুলতে যাবে তখনই আব্বু বলে উঠল, এই, তোমরা কেউ বৌমাকে ধরবে না। মাথা ঠিক আছে? তাহলে ইরাকে কে নিয়ে যাবে? যার কারণে এমন হয়েছে তাকে সবকিছু করতে দাও। ঠিক কথা। এই চল, আমরা গেলাম। এটা বলে আম্মু আপু আর আব্বু চলে যেতে লাগলো। যাওয়ার আগে আমাকে বলে দিল, বৌমার দেখভাল তুই করবি, আর যদি কোনো অভিযোগ আসে শুনি তাহলে তোর খবর আছে। এটা বলে আব্বু চলে গেল। আমি তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, শালার আমার বাপ মা কি আমাকে একবারে ছেড়ে দিয়ে চলে গেল? ঠিক জামাই, কি ভাবছো? তাড়াতাড়ি তুলে বিছানায় নাও, নাহলে দিমু চিৎকার। আপনি এটা ইচ্ছে করে করেছেন তাই না? আমি জানি আপনি এই ব্যথা পাননি, সো এখন ওঠেন। বকা তো খাওয়ালেন আমাকে। উঠাবি নাকি আব্বুকে ডাক দিব? আমি আর দেরি না করে ইরাকে কোলে করে তুলে নিলাম, আর ইরা আমার গলা জড়িয়ে ধরলো। ইরাকে নিয়ে বিছনায় রাখলাম। আমার গলা ছাড়েন, বিছনায় রাখছি। এত তাড়াতাড়ি? তো নিচ থেকে ঘুরিয়ে আনবো নাকি? আইডিয়াটা মন্দ নয়। আমি আর ইরা কথা বলছি, আপু এসে আমার হাতে মলম ধরিয়ে দিয়ে বলল, নে, ভাবির কোথায় লেগেছে ওখানে লাগিয়ে দিস। তুই লাগিয়ে দে না প্লিজ। আমি কেন দেব? তোর বউ, তুই দে। এটা বলে আপু চলে গেল। এবার আমি দাঁড়িয়ে বললাম, এবার অভিনয়টা শেষ করেন। কিসের অভিনয়? এখন বেশি কথা না বলে আমার এই জায়গাটাই মালিশ করে দেন। ইরা তার কোমর দেখিয়ে বলল, দেখেন আমি পা। আর একটা কথা বের হলে সোজা আব্বুকে রাখবো। সময় আমারও আসবে। সময় প্রতিদিন আসে, সময় ছাড়া তো দুনিয়া চলে না। কথা না বললে মালিশ দাও। আমি আর কিছু না বলে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে ইরার ব্যথার স্থানে মালিশ দিতে লাগলাম। আমি ইরার কোমরে হাত রাখতে ইরা একটু কেঁপে উঠল, সাথে একটু মৃদু শব্দ করে উঠল। আর এদিকে আমার হাত পা একসাথে কাঁপছে।
আজ আমি নিজেকে কি বলে গালি দেবো সেটা খুঁজেও পাচ্ছি না। নিজের বউয়ের সেবা করছি নাকি নিজের অবস্থান খারাপ করছি এটাই বুঝতে পারছি না। একটু মালিশ করে দেওয়ার পর ইরা বলল, এখন আমাকে কোলে করে নিয়ে নিচে নিয়ে চলো, ক্ষুধা লেগেছে। তোমাকে কষ্ট করে কেন নিয়ে যাব, খাবার নিয়ে আসি এটা বলে হাঁটতে যাব? তার আগে ইরা বলল। যেটা বলছি সেটা করো, না হলে কি? আমি ইরার কাছ থেকে কথা কেড়ে নিয়ে বললাম, বাবাকে বলে দিব। এই তো বুঝে গিয়েছো, তাহলে দেরি কিসের, নিয়ে যাও। তুই যা করার তাই কর, আমি গেলাম। এটা বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তুমি যতই আমার থেকে দূরে থাকো না কেন, কাছে আমার আসতেই হবে। ফ্রেশ হয়ে আমি রুমে এসে দেখি ইরা শুয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। এখন তো নিয়ে যাও, অনেক ক্ষুধা লাগছে। নিজে গিয়ে খেয়ে আসেন, আমি বস্তা নিতে পারবো না। কথাটা বলতে দেরি, ইরা বিছানা থেকে উঠে আমার জামার কলার ধরে বিছানায় ফেলতে দেরি নয়। তারপরে এটা আমার উপর উঠে আমার গলা চেপে ধরে বলল, আমি মোটা তাই না? তো কি, তুই মোটা, রাক্ষসী, ডাইনি সব। আচ্ছা, আমি রাক্ষসী ডাইনি, তাহলে তো রাক্ষসীর কাজটা করতেই হয়। আমি ইরার কথায় একটু ভয় পেয়ে গেলাম। কিছু বলতে যাব তার আগে ইরা আমার ধৈর্যের দখল করে আলতো করে কামড় দিতে লাগলো। আমি নিজেকে ছাড়তে নিয়ে গিয়েও পারছি না। একটু পর আমাকে ছাড়তেই হাঁপাতে লাগলাম। এইসব কেমন লুচ্চামি, একটু হলো তো আমি মরে যেতাম। লুচ্চামির এখনো দেখলে কি, সবাই তো শুরু। এটা বলে ইরা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ভাই, পুরুষ মানুষ আর কতক্ষণ, তবে বেশি না জানলেও চলবে। ইরা আমার উপর মাথা রেখে বলল, নিজাত বিশ্বাস করো, আমি তখনকার জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, মেনে নাও না। করতে হবে, কারণ তুমি একটু আগে আমার ইজ্জত লুটে নিছো। এরা একটু লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। তবে এরপরের থেকে সবকিছু না বুঝে যাচাই না করে কোনো কিছুই করবে না। বাবু, কিচ্ছু করব না। সমাপ্ত। তো হ্যালো ভিউয়ার্স, তো এই দুষ্টু মিষ্টি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আর হ্যাঁ, গল্পগুলো একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। এরপরে আপনারা কীরকম ধরনের গল্প চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।